সময় ডেট ওভার হয়ে গেছে, আমি নতুন করে আবার জি ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় সুধী যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি লক্ষ্য করছি আমরা যারা রয়েছি ফরিদপুরের যে বিতার্কিক যিনি রয়েছেন আপনি মাইক অফ করে রাখবেন। ফরিদপুরের বিতার্কিক যিনি রয়েছেন আপনি মাইক অফ করে রাখেন। আপনার মাইক অফ করে রাখবেন। জি ধন্যবাদ সম্মানিত প্রিয় সুধী যারা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে বিতর্কের বিষয় ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সংস্কার নয় বিচার করাই আমাদের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল। এই প্রতিবাদ সামনে রেখে আজকের আমাদের তারা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হিসেবে যিনি থাকছেন তিনি হচ্ছেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, নেট আটকে আটকে আসছে। খুব সম্ভবত শহীদ কবি ভাইয়ের নেটওয়ার্কের জটিলতার কারণে আমরা কথাগুলো বিচ্ছিন্নভাবে শুনতে পাচ্ছি। আপনারা যদি একটু সরকার দলের যারা আছেন এখানে সরকারি দলকে একটু যদি বললেন আমাকে। রাজবাড়ী গার্লস হাই স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়। ওকে ফাইন। আর বিরোধী দল হিসেবে আছেন ফরিদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাই তো? আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সরকার দলীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। আপনাদের রুমে মনে হয় ফ্যান চলছে খুব সম্ভবত। সরকার দলীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে এই সংসদে আমি প্রধানমন্ত্রী হিসেবে একটি প্রস্তাব উত্থাপন করব। প্রস্তাবটি হলো ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার নয় বিচার করাই আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। মাননীয় স্পিকার, উক্ত বিষয়টির মধ্যে কিছু প্রপঞ্চ শব্দ রয়েছে যা আমি প্রধানমন্ত্রী হিসেবে ক্রম অনুসারে সংজ্ঞায়ন করে যাচ্ছি। সংজ্ঞায়নের প্রথমেই যে শব্দটি সংজ্ঞায়নের দাবি রাখে তা হচ্ছে ৩৬ জুলাই। মাননীয় স্পিকার, ৩৬ জুলাই বলতে বোঝাচ্ছি দেশব্যাপী ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন যা কোটা সংস্কারের দাবিতে শুরু হয়ে পূর্ণ এক গণতান্ত্রিক বিদ্রোহে পরিণত হয়েছিল। এর সঠিক তারিখ হচ্ছে ৫ আগস্ট ২০২৪। মূলত পূর্ববর্তী সরকার হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা বাহিনী এবং সহযোগী সংগঠনগুলো দ্বারা হাজার হাজার ছাত্র হত্যা, গুম এবং নিপীড়নের বিরুদ্ধে যে এই আন্দোলন হয়েছিল, এর ফলে ১৫ বছরের বেশি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের অবসান ঘটে। মানে স্পিকার, দ্বিতীয়ত
গণ অভ্যুত্থান বলতে বোঝাচ্ছি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে একটি রাষ্ট্র বা শাসন ব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত আন্দোলনকে বোঝাচ্ছি, যা সাধারণত নিপীড়ন, দুর্নীতি, বৈষম্য বা অবৈধ কোনো কাজের বিরুদ্ধে হয়ে থাকে এবং এর প্রধান লক্ষ্য হয়ে থাকে ক্ষমতাচ্যুত বা পরিবর্তন করা। সংস্কার বলতে বোঝাচ্ছি সাধারণত কোনো ত্রুটি বা অসন্তোষজনক বিষয়কে যা সংশোধন করে সঠিক এবং উন্নত অবস্থায় নিয়ে আসা হয়। মাননীয় স্পিকার, আজকে বিতর্কে বিচার এবং সংস্কারের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাছাড়া মাননীয় স্পিকার, তৃতীয়ত, বিচার বলতে বোঝাচ্ছি পূর্ববর্তী সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, ডাকাতি, দুর্নীতি সহ বিভিন্ন ধরনের নিপীড়ন এবং বিশেষ করে গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ করা হয়েছিল সেটার জন্য প্রত্যেককে শাস্তি দেওয়া, যেই অপরাধের জন্য অপরাধী তাদেরকে জবাবদিহিতা এবং আইনের শাসনের মধ্যে নিয়ে গিয়ে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটির বিচার করা। মাননীয় স্পিকার, এই বিতর্কের প্রেক্ষাপটে 2024 সালে গণ অভ্যুত্থান বিশেষ জায়গা পাচ্ছে। আগে বলতে বোঝাচ্ছি সর্বপ্রথম। মাননীয় স্পিকার, তারপর অন্তর্বর্তীকালীন সরকার বলতে বোঝাচ্ছি এক গণতান্ত্রিক সরকার ও অন্য গণতান্ত্রিক সরকারের মধ্যে সেতু হিসেবে যে সরকার দেশকে পরিচালনা করে সেই সরকারকে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, দায়িত্ব বলতে কোনো কিছুর প্রতি বাধ্যবাধকতা বোঝাচ্ছি। আমরা বলবো না মাননীয় স্পিকার সংস্কার প্রয়োজন নেই, সংস্কার অবশ্যই প্রয়োজন, কিন্তু সবার প্রথমে আমাদের বিচারটি প্রয়োজন। বিষয়টিকে আরো ভালোভাবে বোঝার জন্য কিছু ক্ষেত্র দাঁড় করিয়েছি। ক্ষেত্রগুলো হলো, গণ অভ্যুত্থানের মূল দাবি ছিল বিচার। বিচার সমাজের অন্যায়কে দমন করে। ন্যায় বিচার ছাড়া সংস্কার ভিত্তিহীন। বিচারের মাধ্যমে জনগণের আস্থা পুনরুত্থান, নৈতিক ভিত্তি শক্তিশালী করা। মাননীয় স্পিকার, দেখুন, আমরা যদি দ্বিতীয় যুক্তিটিকে ক্ষেত্র থেকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো সংস্কার একটি গুরুত্বপূর্ণ জিনিস, তবে সংস্কারের থেকে বিচার জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ। বিচার ছাড়া কিন্তু আমাদের দেশের সংস্কার অসম্ভব। মাননীয় স্পিকার, দেখুন, সংস্কার একটি দীর্ঘমেয়াদী জিনিস, যেটি বাস্তবায়ন করতে আমাদের অনেক বেশি সময় লাগবে। যদি কোনো একটি ত্রুটিপূর্ণ আমরা জিনিস দেখতে পাই তাহলে সেটি জনসাধারণের সম্মুখে নিয়ে আসা এবং তাদের মতামত নিয়ে সেই জিনিসটাকে ঠিক করা খুবই দীর্ঘমেয়াদী একটি কাজ। মাননীয় স্পিকার, সেই সময় কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে যদি তাকানো হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে তাকানো হলে আমরা দেখতে পাবো বাংলাদেশে অনেক খুন, ডাকাতি, দুর্নীতি সহ বিভিন্ন ধরনের অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না। সেটি সাধারণ মানুষ হোক আর নেতা হোক, তাদের কোনো শাস্তি হচ্ছে না। অধিকাংশ জায়গাতেই এই জিনিসটি দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার, সেখানে যদি আমরা সংস্কারের জায়গায় তাৎক্ষণিকভাবে আমাদের নীতিতে যেসব শাস্তি দেওয়ার কথা বলা আছে সেসব যুক্তিসঙ্গত শাস্তি যদি আমরা দিয়ে থাকি তাহলে মাননীয় স্পিকার আমরা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাছাড়া মাননীয় স্পিকার, দেখুন, আমাদের অন্যায়কে দমন করতে হলে সংস্কারের থেকে বিচারটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন বিচারকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় 1 মিনিট রয়েছে। আমরা যখন বিচার করতে পারবো তখনই বাংলাদেশকে শক্তিশালী করতে পারবো। মানে স্পিকার, একটি উদাহরণ দেখা যায়, আমাদের শরীরে যদি কোনো ক্ষত হয় তাহলে আমরা সর্বপ্রথম সেই ক্ষতটিকে সারানোর চেষ্টা করি। আমরা পুরো বডি চেক আপ করি না। মানে স্পিকার, ঠিক এইভাবে আমাদের দেশের দুর্নীতি এবং অপরাধগুলোকে আগে প্রথমে দমন করতে হবে এবং দমন করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেই জিনিসটি হচ্ছে বিচার। বিচার ছাড়া আমাদের দেশটি চলা অসম্ভব। এবং মাননীয় স্পিকার, আমাদের যে 36 জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল তার মূল দাবিও কিন্তু ছিল এই বিচার। মাননীয় স্পিকার, আমাদের যে ফ্যাসিস্ট সরকার সে খুব একটি অনৈতিক একটি নীতি প্রদান করেছিল যা বাঙালি মেনে নেয়নি এবং এর সবকিছু তার পতন এবং বাংলাদেশের নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসা সবকিছুর মূলে কিন্তু ছিল এই বিচার। এই বিচারের জন্য মাননীয় স্পিকার আজকে বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়েছে। তাই মাননীয় স্পিকার, সংস্কার জিনিসটিকে আমরা যদি সংস্কার জিনিসটি গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে আমাদেরকে বিচার জিনিসটিকে সর্বপ্রথম বিবেচনা করতে হবে এবং বিচারকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। তাহলে মাননীয় স্পিকার বাংলাদেশকে উন্নত করা সম্ভব। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আপনার
প্রস্তাব উত্থাপন করার জন্য এবং উত্থাপনের আলোকে আপনি আপনার কথা বলার জন্য আমরা লক্ষ্য করছিলাম আমাদের আজকের যে বিষয় ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সংস্কার নয় বিচার করাই অন্তর্বর্তী সরকারের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। এই প্রতিবাদকে সামনে রেখে আপনি কথাগুলো বলছিলেন। রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের বিপক্ষ দলে যারা রয়েছেন, বিরোধী দলে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্য থেকে প্রথম বক্তা দলনেতা সামিয়া আক্তারকে। আপনারা কি শুনছেন? আপনাদের একটু বিরক্ত করবো, আমাদের দলে যে প্রথম বক্তা সে নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু 2 মিনিট সময় কি দেয়া যাবে? প্রবলেম না, নেটওয়ার্কের প্রবলেম না, 2 মিনিট, আপনার 2 মিনিট না 1 মিনিট সময় আপনাদের স্টাডির জন্য দেওয়া হচ্ছে। জি, আপনি আপনার বলুন। জি, বিরোধী দলীয় নেতা কি আছে এখন এখানে আমাদের কাছে? জি আসছে, জি আসছে, জি আপনি সামনে আসেন। ছিলাম না, মানে আমি জি, আমি আপনাকে বলছি বিরোধী দলীয় নেতা আপনি সামনে আসেন, আপনার এখন সময়। জি ধন্যবাদ। হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। শুনতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি ছিল ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের পরে সংস্কার নয় বিচার করার আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আজকে পক্ষ থেকে যে তাদের যে ডিমান্ডটা ছিল সেটা ছিল যে তারা ফরিদপুরের একজন আপনি মাইক অফ করে রাখবেন। ফরিদপুরের যিনি আছেন উপরে আপনি মাইক অফ করে রাখেন। জি, তাদের যে ডিমান্ডটা ছিল যে তারা আসলে আগে বিচারটা চায়, এরপরে তারা সংস্কার চায়। কিন্তু আমাদের ডিমান্ড আজকে যে আমরা আসলে আগে সংস্কার চাই, এরপরে আমরা বিচার করব। মানে স্পিকার, আসলে সংস্কার জিনিসটা আসলে কি? সংস্কার হচ্ছে একটা ত্রুটিপূর্ণ ব্যবস্থা, যেটাকে আসলে আমরা, যেটার জন্য আসলে গণ অভ্যুত্থান হতে পারে বা গণ অভ্যুত্থান হয়েছে, যা দুর্নীতি দিয়ে আক্রান্ত বা এরকম কোন একটা ব্যবস্থাকে আমরা আসলে নতুন করে সংশোধন করব। মানে স্পিকার, আজকে যখন তারা বলছে যে আসলে বিচার করবে, কিন্তু মাননীয় স্পিকার আসলে কিসের বিচার করবে? তারা আসলে কোন ব্যবস্থায় বিচার করবে? যেটা আসলে গণঅভ্যুত্থানের পরে যে বিরোধী যে প্রধানমন্ত্রী ছিলেন বা সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার যে দুর্নীতিগ্রস্ত একটা আইন, সেই আইনের মাধ্যমে কি তারা আসলে বিচার কার্যটা কি তারা সম্পূর্ণ করবে? আসলে না। তাহলে দেখা যাবে কি এখনো 1 মিনিট হয়নি, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। আপনার যে ত্রুটিপূর্ণ যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থার মধ্যে কি আপনি আসলে বিচারটা করতে চাচ্ছেন? না, আপনি সেরকম একটা বিচার, ওরকম একটা বিচারে আসলে একটা সুষ্ঠু বিচার যে আশা করবেন, ঠিক সেরকম সেটা আমরা আসলে মানতে পারি না বা সেটা আমরা আসলে চাই না। মানে স্পিকার, দেখেন 2021 সালে যখন নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রক্রিয়া বাতিল করা হয়, ঠিক তখন সেই সরকারের যখন আইন ব্যবস্থায় আপনি যখন বিচার করবেন, তখন আসলে সুষ্ঠু বিচার আমরা আসলে আশা করতে পারি না। মাননীয় স্পিকার, মানে স্পিকার, আরো কেন চাচ্ছি যে আসলে এই সংস্কার মানে নিচ্ছি না, তার 4টি ক্ষেত্র আমি তুলে নিয়ে যাবো। মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা, জি পয়েন্ট
অফ অর্ডার। জি, আপনি আপনার যে আপ- স্পিকার, আহ, আমাদের সরকারি বিরোধী দলীয় নেতা বলে গেলেন দলের তিনি প্রধানমন্ত্রী। জি, আপনি প্রশ্ন করুন। স্পিকার, এটি পয়েন্ট অফ অর্ডার ছিল এবং বিরোধী দলীয় নেতা সরাসরি আমার সংজ্ঞানকে মিসকোট করেছে এবং আমার সংস্কারের সংজ্ঞানকে মিসকোট করে নতুন একটি সংজ্ঞান স্থাপন করেছেন। আমি বলি, উনি আপনার আসলে সংজ্ঞানকে এখন পর্যন্ত, আচ্ছা আপনি কি আমি বিরোধী দলীয় নেতার কাছে বলছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনি বলেন। আপনি কি নতুন করে সংজ্ঞান দিচ্ছেন এখন, নাকি না তার না, আমি সংজ্ঞানকে কোনো মেনে সংজ্ঞান নেননি? দিচ্ছি না, আমি সংজ্ঞান ওকে, দিচ্ছি ফাইন। না। আহ, আচ্ছা, ঠিক আছে। আমি আমার বক্তব্য কি বলবো আমি? যে আপনার যে কারণে ওনার কাছে মনে হলো যে আপনি সেটিকে মিসকোট করছেন, সেটি কেন করছেন এটা একটু বলবেন প্লিজ। আপনার কি মনে হচ্ছে যে আমি মিসকোট করছি? প্রথমত হচ্ছে কি, আমি যখন সে যখন সংগ্রাম করেছিল আমি শুনতে পেরেছি। ওয়েট, একটু ওয়েট। আমি সরকার দলীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি, দেখেন এখানে উনি কিন্তু নতুন করে সংজ্ঞায়ন করছেন না, আর উনি সংজ্ঞায়ন মেনে নিয়ে উনি কিন্তু নতুন যুক্তি দিচ্ছেন, আমি যতটুকু এখানে নোট করেছি। মাননীয় স্পিকার, তিনি সংজ্ঞানের যে বিরোধী দলীয় নেতা, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা আসলে কেন আরো যাচ্ছি না যে আগে সংস্কার হোক, এরপরে বিচার হোক? মাননীয় স্পিকার, তার তিনটি ক্ষেত্র আমি দেখিয়ে দিয়ে যাব যে কেন আসলে চাচ্ছি না। মাননীয় স্পিকার, প্রথম ক্ষেত্র, তৎক্ষণাৎ বিচার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে হতে পারে। 2, মানুষের আস্থা ফেরাতে দ্রুত সংস্কার জন্ম দরকার। এবং 3, অন্তর্বর্তী সরকারের সময় আসলে মানুষ থেকে সীমিত। মানে দেখেন, আপনি যখন তৎক্ষণাৎ একটা গণ অভ্যুত্থানের পরে আপনি যখন একটা আশা নিয়ে, জনগণ কিন্তু একটা আশা নিয়ে আসলে গণ অভ্যুত্থানটা সৃষ্টি করেছে, আপনি যখন দেখবেন যে আসলে তৎক্ষণাৎ আসলে একটা বিচার হলো এবং তখন জনগণ আসলে ভাবতে পারে যে আসলে আমরা যে কারণে করলাম, আমরা তো একটা ত্রুটিপূর্ণ অবস্থাকে সংশোধন করার জন্য আসলে গণ অভ্যুত্থানটা হলো, বা একটা দুর্নীতি বা একটা ব্যবস্থাকে আমরা আসলে সরানোর জন্য আসলে গণ অভ্যুত্থানটা করলাম। এবং সেই জনগণ যখন দেখবে যে আসলে বিচারের দিকে যাচ্ছে, সংস্কার আসলে হচ্ছে না তৎক্ষণাৎ, তখন তারা আশাহত হবে এবং এবং দেখা যাবে যে তৎক্ষণাৎ যদি বিচার হয়, যখন 16 বছর একটা দল রাজনীতি করে গেল, একটা ক্ষমতায় থেকে গেল, 16 বছর যে থাকলো না, তার যে প্রতিহিংসাটা তৈরি হবে, তখন মাননীয় স্পিকার সেই প্রতিহিংসার ক্ষেত্রে থেকে বিচারটা হতে পারে। কিন্তু অন্তর্বর্তী সরকারে থাকতে হবে নিরপেক্ষ। মাননীয় স্পিকার, দেখুন, অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু খুবই সীমিত। যেমন 2024 সালে যখন অন্তর্বর্তী সরকার আসলো, কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসে কিংবা 2026 সালের ফেব্রুয়ারি মাসেই তারা আসলে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। ঠিক এইরকম এরকম সীমিত সময়ে আপনি যখন একটা বিচার কার্য যখন করবেন, তখন এখানে একটা খুবই সময় সাপেক্ষ, যেটা আসলে করতে গেলে সংস্কারের দিকে তারা আসলে কম নজর দিতে পারে মানুষ থেকে। এই জন্য অন্তর্বর্তী সরকারের আগে সংস্কার করা দরকার, এরপরে তারা বিচার কার্য চালিয়ে দিতে পারে। স্পিকার, এখানে দেখতে গেলে একটা জিনিস মাথায় আসে যে সংস্কার করলো, কিন্তু অপরাধীরা তখন কি করবে? স্পিকার, আমরা বলছি অপরাধীদের অস্থায়ীভাবে আটক করা হোক, আটক করে তাদের আসলে আপনি যখন সংস্কার করবেন এবং সংস্কার করে আপনি যখন বিচার ব্যবস্থায় সংস্কার করবেন, বিচার ব্যবস্থায় সংস্কার করার পরে যখন আপনি একটা সুষ্ঠু বিচার করার একটা সুযোগ, মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় 48 সেকেন্ড রয়েছে। মাননীয় স্পিকার, যখন আপনি আসলে আপনি যখন সংস্কারের মধ্যে একটা সুষ্ঠু বিচার আপনি কার্যকর করে ফেলবেন, যখন আপনি বিচার ব্যবস্থায় যখন আপনি একটা সুষ্ঠু একটা প্রক্রিয়া ধারণ করে ফেলবেন, এটা যেহেতু সময়ের সাপেক্ষে হবে, তাই আপনি বিরোধী দলীয় নেতা যে আপনার সরকার দলীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা একটি স্টপ। সরকার দলীয় প্রধানমন্ত্রী একটি পয়েন্টে প্রিভিলেজ তুলেছেন, যে আপনার মাননীয় স্পিকার, তিনি
মাননীয় স্পিকার, তিনি মাত্র বলে গিয়েছেন যে বিচার ব্যবস্থাকে সংস্কারের আওতাভুক্ত করা, কিন্তু মাননীয় স্পিকার আমি আমার সংজ্ঞায়নে সুনির্দিষ্ট করে দিয়েছি বিচার এবং বিচার সংস্কারের মধ্যে পড়ে না। তিনি তিনি এই দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, তাই তিনি আমার সংজ্ঞানকে মিসকোট করেছেন। বিরোধী দলীয় নেতা, আমি বলছি এই বিষয়ে আপনার কোনো ব্যাখ্যা আছে? মাননীয় স্পিকার, আমি বলছি যে বিচারকে তারা কোনো সংস্কারের ভিতর আওতাভুক্ত করে নাই, কিন্তু আমি বলছি বিচার ব্যবস্থা, অর্থাৎ সংস্কার কিন্তু শুধুমাত্র একটা ব্যবস্থার মধ্যে হয় না মাননীয় স্পিকার। দেখা যাবে যে শিক্ষা ব্যবস্থায় কিংবা বিচার ব্যবস্থায় কিংবা আরো যেখানে ত্রুটিপূর্ণ অবস্থা ছিল ঠিক সেখানে তারা বিচার সংস্কার আনতে পারে, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে বিচার থেকে আমি আনছি না। যে আমরা বুঝতে পারছি বিরোধী সরকার দলীয় প্রধানমন্ত্রী, যে আপনার যে ইয়েটি ছিল সংজ্ঞায়, আপনার এই জায়গাটাতে ভুলটা ছিল হচ্ছে এটা আসলে সংজ্ঞায়নকে উনি মেনে নিয়েছে, সংজ্ঞায়ন না। আপনি বলতে পারতেন আপনার বক্তব্যকে মিসকোট করছে, তাহলে পয়েন্টটি গৃহীত হতো। সংজ্ঞায়ন উনি মেনে নিয়েছে যে আপনি বিরোধী দলীয় নেতা, আপনার বক্তব্য চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় স্পিকার, আমরা তাই আসলে চাচ্ছি যে যেহেতু এই যে সংস্কারটা আমরা করলাম, বিচার ব্যবস্থা আমরা পরে করব, কিন্তু বিচার থাকাকালীন বা এই যে সংস্কার চলাকালীন আমরা যে আটক করে রাখছি তারা কিন্তু মাননীয় স্পিকার কোনো জায়গায় চলে যাচ্ছে না, তারা থাকছে, এবং আমরা সংস্কার করার পরে আপনার বক্তব্যটি শেষ করেন, আসলে সময়টা শেষ হয়ে গেছে আপনার। আমি 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি আপনার কাছে। মাননীয় স্পিকার, আপনি 5 সেকেন্ডের মধ্যে শেষ করবেন আপনি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি যখন এই যে সংস্কার চলাকালীন যে আপনি আসলে তাদেরকে আটক করে রাখছেন এবং সে বিচার সংস্কার করার পরে আপনি যখন বিচার কার্য করেন তখন আসলে বেশি সুষ্ঠু হবে। এজন্য মাননীয় স্পিকার আমরা চাচ্ছি যে আগে সংস্কার হোক। আপনার বক্তব্যটি শেষ করুন এখন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাকে আমরা শুনছিলাম বিতর্কের এক পর্যায়ে আমরা পক্ষ এবং বিপক্ষে উভয় পক্ষের কথা শুনছিলাম। আমরা একজন করে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় সংসদ প্রধানমন্ত্রী আপনাদের কাছ থেকে আমরা চলে যাচ্ছি মাননীয় সংসদ সদস্যের মধ্যে থেকে সরকারি দলের তথ্যমন্ত্রী জান্নাতুল। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত আজকের প্রস্তাবটি ছিল 36 জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার নয় বিচার করার আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন বিচার ছাড়া সংস্কার ভিত্তিহীন। 36 জুলাই গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। কোটা আন্দোলন দিয়ে শুরু হলেও তার রূপ নিয়েছিল সাধারণ মানুষের অবিচার, দুর্নীতি, শোষণের বিরুদ্ধে একত্রিত হয়েছিল। তারা শুধু প্রশাসন পরিবর্তনের জন্য নয় বরং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য লড়েছিল। এই আন্দোলন দেখায় যে সমাজে প্রকৃত পরিবর্তন কখনোই সম্ভব না যদি না সেখানে হচ্ছে বিচার ব্যবস্থা থাকে, বিচার থাকে। মাননীয় স্পিকার, দেখেন এখানে বোঝা যায় যে কেন বলা হচ্ছে বিচার ছাড়া সংস্কার ভিত্তিহীন। শুধু নিয়ম কানুন পরিবর্তন বা প্রশাসনিক সংস্কার যথেষ্ট নয় যদি দোষীদের শাস্তি দেওয়া না হয়, বিচার করা না হয়, তখন জনগণের আস্থা হারাবে। আইন থাকলেও তার ন্যায় না থাকলে সংস্কার কেবল কাগজেই হবে, কাজে না। মাননীয় স্পিকার, দেখেন যে অনেকে বলতে পারে যে নিয়ম কানুন পরিবর্তন করলে সমাজ বদলাবে, কিন্তু মাননীয় স্পিকার আমি স্পষ্টভাবে বলছি এটা সম্পূর্ণ ভুল। মাননীয় স্পিকার, তখন তারা বিচার না থাকায় শক্তি এবং ক্ষমতার ব্যবহার করবে এবং যার ফলে সেখানে সংস্কার এনে কোনো কাজে হবে না যদি না তাদের জন্য বিচার থাকে। তখন হচ্ছে সংস্কার আমাদের সম্পূর্ণ অর্থহীন হয়ে যাবে। 36 জুলাইয়ের আন্দোলন আমাদের দেখা যে সরকার পরিবর্তন বা জনগণের আস্থা শুধু তখনই সম্ভব যখন ন্যায় বিচার নিশ্চিত করা যায়। আমরা যদি বিচারকে উপেক্ষা করে সংস্কারে চলে যাই মাননীয় স্পিকার, তখন দেখবো যে আমাদের সংস্কারটা সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে যাবে। আমাদের সংস্কার প্রয়োজন, কিন্তু আমরা আগে বিচার ব্যবস্থাকে নিব, তারপর আমরা সংস্কার করব। এরপর দেখেন মাননীয় স্পিকার, বিচার ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার হয়। মাননীয় স্পিকার, 17 বছরের মতো যে ফ্যাসিবাদী সরকার আমাদের ছিল তখন কিন্তু জনগণ তার সম্পূর্ণ আস্থা হারায় ফেলছিল। জনগণ সমাজের বিচার প্রক্রিয়া সুষ্ঠু স্বচ্ছ হওয়ার মাধ্যমে প্রশাসনের কাছে তাদের হচ্ছে আস্থা ফিরে আসে। মাননীয় স্পিকার, দার্শনিক রবার্ট লক আর জর্জ রুসের মতে সরকারের প্রতি আস্থা রাখে যখন
জনগণ তখন হচ্ছে ন্যায় বিচার পায়, তখন তারা সরকারের প্রতি আস্থা পায়। মানে স্পিকার দেখেন যে গবেষণায় দেখা গেছে ন্যায় বিচার ও আইনের সঠিক প্রয়োগ জনগণের সরকার ও প্রশাসনের প্রতি আস্থা দাঁড়ায়। দুর্নীতির বিরুদ্ধে সঠিক বিচার দিলে জনগণ মনে করে আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে। মানে স্পিকার দেখেন জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব, এটি সমাজের স্থায়ী সংস্কার নিশ্চিত করার মূল হাতিয়ার। মানে স্পিকার ইন্ডিয়ানের দেশগুলোতে জনগণের প্রতি সরকার অত্যাধিক আস্থা রয়েছে, কারণ সেখানে ন্যায় বিচার রয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা সেটা নাই। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এইটাই চাওয়া যে জনগণের হচ্ছে সংস্কার না, তো বিচার করে তাদের আস্থা ফিরিয়ে আনতে পারবো, এটাই আমরা বলতে যাচ্ছি। বিচার শুধু অপরাধীকে শাস্তি দেয় না মাননীয় স্পিকার, এটি সমাজে আস্থা, বিশ্বাস এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনে। জনগণ তখনই সরকার ও প্রশাসনের প্রতি আস্থা রাখে যখন ন্যায় বিচার ও সুষ্ঠু ন্যায় বিচার কার্যকরী হয়। তখন তাই স্পষ্টভাবে বলা যাচ্ছে বিচারের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায়। মানে স্পিকার আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যে অপরাধীদের অস্থায়ীভাবে আটক করা। মানে স্পিকার এটাও কিন্তু বিচারের আয়তায়। আমরা চাচ্ছি এইভাবে বিচারটা করে, যাতে করে আমরা বিচারটা করে তাদেরকে আটক রেখে আমরা তখন হচ্ছে আমরা তখন অপরাধীকে শাস্তি দেবো এবং এরপরে আমরা সংস্কার করব। মানে স্পিকার আমরা যদি তা না করে সংস্কার আগে করি, মুক্ত অপরাধীদের মধ্যে অন্যায় স্বৈরাচার ফিরে আসবে না। মানে স্পিকার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন অপরাধীদের অস্থায়ী আটক করতে চান। হ্যাঁ, আমরা ঠিক এইটাই বলছি যে অস্থায়ী আটকের মাধ্যমে আমরা বিচার করব এবং এই বিচার করে আমরা হচ্ছে সংস্কারের দিকে যাব। মানে স্পিকার তারপর তারা বলে গেলেন যে মানুষের আস্থা, হ্যাঁ আমরা এইটাই বলছি, মানুষের আস্থা ফিরে আসবে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের মাধ্যমে। মানে স্পিকার তারপরে দেখেন যে তারপর মানে স্পিকার যখন জনগণের আইন থাকে এবং ন্যায় না থাকলে সংস্কার তখন কাগজে হয়। মানে স্পিকার তাই আমরা বারবার বলার চেষ্টা করছি যে সংস্কার আমাদের দরকার, কিন্তু তার আগে আমাদের বিচারটা দরকার। মানে স্পিকার দেখেন জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব, আমার প্রতিপক্ষ বন্ধুরা সেটা বলে গেলেন, কিন্তু হ্যাঁ আমরা বলছি জনগণের আস্থাটা কিভাবে আমরা দিব। জনগণের আস্থাটা দিব আমরা এই বিচার করে। মানে স্পিকার দেখেন আমরা জনগণের আস্থা দেওয়ার জন্য ফার্স্টে হচ্ছে আমরা বিচার করতেছি এবং বিচার করার পর আমরা সংস্কারের দিকে যাচ্ছি। মানে স্পিকার স্থায়ী সরকার নিশ্চিত করার মূল হাতিয়ার হচ্ছে একটি সমাজের বিচার মাধ্যম। গণতন্ত্রের মূল ভিত্তি আইনের শাসন। যদি বিচার কার্যকর না হয় এবং স্বচ্ছ না হয়, জনগণ জানে যে তাদের না হয়, তখন জনগণ জানে যে তাদের হচ্ছে করা হচ্ছে না, তখন সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণ কোনো আস্থা রাখতে পারবে না। অপরদিকে যখন বিচার করা হচ্ছে, সেই অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে মাননীয় স্পিকার, তখন দেখবেন যে সেই জনগণ বুঝতে পারতেছে যে তাদের অধিকার ও স্বার্থ রক্ষা হচ্ছে, এটি তাদেরকে আস্থা যোগায়। সে অন্তর্বর্তীকালীন বক্তব্য শেষ করুন, আপনার বক্তব্য 5 মিনিট 7 সেকেন্ড হয়ে গেছে, আপনার বক্তব্য শেষ করুন। স্পিকার ধন্যবাদ সবাইকে। এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয়। ধন্যবাদ। এবারে আমরা সরাসরি চলে যাব বিরোধী দলীয় উপনেতার কাছে, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে প্রদান করার জন্য। মাননীয় স্পিকার আসলে প্রতিপক্ষের কিছু জিনিস আমি ঠিক করে দিয়ে আমি আমার বক্তব্য আগায় নিয়ে যাবো, না হলে কিছু কিছু জিনিস অপরিষ্কার থাকে এবং বিতর্ক আগায় নিয়ে আসলে সম্ভব হয় না। মাননীয় স্পিকার শুরুতেই হচ্ছে প্রথম কথা সেটা হচ্ছে যে যখন আপনি অপরাধীদের বিচার করতেছেন, শোনা যাচ্ছে? আপনার বক্তব্য চালিয়ে যান। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের পর জি, আপনি যখন অপরাধীদের বিচারের কথা বলতেছেন, তখন আপনাকে আগে ক্ল্যারিফাই করতে হবে যে আপনি কোন অপরাধীদের কথা বলতেছেন। আপনি কি পূর্বের অপরাধীদের কথা বলতেছেন, নাকি আপনার গণ অভ্যুত্থানে যারা অপরাধ করছে তাদের অপরাধের কথা বলতেছেন? এখন আপনি যদি চিন্তা করেন যে ৩৬ জুলাইয়ের আগে যারা অপরাধ করছেন তাদের অপরাধের বিচার করবেন, যারা ৩৬ জুলাইয়ের আগে অপরাধ করছে তাদের অপরাধের বিচার করতে আপনার কতটা সময় লাগবে বা তাদের অপরাধীর সংখ্যা কতটুকু, সেই বিবেচনায় আসলে এখানেই বিতর্কটা শেষ হয়ে যায়। যে এখন আপনি যদি বলেন যে ৩৬ জুলাই বা
36শে জুলাই বা গণ অভ্যুত্থানে যারা অপরাধ করছে তাদের বিচার যদি আপনি করেন তাহলে সেইটা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষে সম্ভব। আশা করি এই বিষয়গুলো পরবর্তী বক্তা পরিষ্কার করে দিয়ে যাবেন। এছাড়া আমার প্রতিপক্ষ দলের কথা থেকে মনে হচ্ছে যে জনগণের যে আস্থা, এই আস্থার জন্য আপনারা শুধুমাত্র বিচার দিয়ে দাঁড়িয়ে করতেছেন। এখন বৃহৎ অর্থে আপনি যদি জনগণের আস্থা ফিরে আনতে চান আপনার লাগবে সংস্কার। কেন? আপনি যখন অপরাধীদের বিচার করতেছেন তখন আপনি অতীতে যারা অপরাধ করছে তাদের বিচার করতেছেন, কিন্তু আপনি যখন সংস্কার করতেছেন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতেছেন, দুর্নীতি বন্ধ করতেছেন, আপনার যাবতীয় সংস্কারের মাধ্যমে জনগণের উপর আপনি উন্নয়ন করতেছেন, তখন কি জনগণের আস্থা আসবে? নাকি যাদের আপনি বিচার করলেন তার মাধ্যমে জনগণের আস্থা আসবে? আসলে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যাবে। আসলে অন্তর্বর্তী সরকার একটা সীমিত সময়ের জন্য দায়িত্ব নেয় এবং এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে যে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় সেটা শান্তিপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার এই শূন্যতা পূরণ করার জন্য অলরেডি কিন্তু তাদের নির্বাচনের ঘোষণাটা দিয়ে দিচ্ছে। তো এই জায়গায় আসে আপনি যখন এসে বিচারের দাবি করেন তখন আপনি অন্তর্বর্তী সরকারের কাজটাকে সীমিত করে ফেলেন এবং অন্তর্বর্তী সরকারের কাজটা যদি আপনি সীমিত করে ফেলেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি না করে আপনি যদি যারা দেশ চালায় তাদের হাতে ক্ষমতা যদি দিতেন তাহলে আপনি আসলে বিচারটাকে আনতে পারতেন। এছাড়া আমার প্রতিমান হয় হচ্ছে বিচার প্রক্রিয়ার উদ্দেশ্যে, কিন্তু আসলে অভ্যুত্থান বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে সেটা আসলে শেখ হাসিনার যে দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া নির্যাতন বা কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হলো, পরবর্তীতে যে জনগণের নির্যাতন বা জনগণের যে এতদিন যে নির্যাতন হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা পরবর্তীতে আন্দোলন চালিয়ে গেছে এবং শেখ হাসিনার পতন কিন্তু সেই কারণে হয়েছে। তো আসলে আপনারা যে বলতেছেন যে বিচার ব্যবস্থার জন্য আসলে অভ্যুত্থানটা হয়েছে, এটা আসলে একটা ভুল আইডিয়া, কারণ বিচার ব্যবস্থার জন্য আসলে অভ্যুত্থানটা হয়নি। এছাড়া আপনারা একটা পার্থক্য করবেন তখন আসলে আপনার দেখতে হবে যে আসলে উপকার হয় কাদের। আপনি যখন বিচার করতেছেন তখন আপনি জনগণকে একটা আশ্বাস দিতেছেন যে না আমার দেশে আইন আছে, আমি জনগণের বিচার করতে জানি, তখন জনগণ আপনার অপরাধ থেকে দূরে থাকবে, অপরাধীদের যদি আপনি বিচার করেন। কিন্তু যখন আপনি দেশের সংস্কার করবেন তখন একটা সাধারণ শিশু বা যে সাধারণ মানুষ যে অপরাধ করেনি আপনি তার উন্নয়ন করতেছেন। তো বৃহৎ অর্থে বলা যায় যে বৃহৎ অর্থের দিকে যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে জনগণের উন্নয়নের জন্য সংস্কারটাই করতে হয়। আমি একটা অতীতের একটা ঘোষণা আপনার যে আপনার আপনি কি পয়েন্ট অফ ইনফরমেশন বলেছেন নাকি প্রিভিলেজ? এই আপনার প্রিভিলেজটি উত্থাপন করেন। স্পিকার তারা আমার সঙ্গে তারা সরাসরি আমার বক্তব্যকে মিছিল করেছে। আমি না আমাদের দলের নেতারা নাকি বলে গিয়েছে বিচারের জন্য হয়েছে। স্পিকার এই কথা আমাদের বক্তব্যে উল্লেখ করিনি। এই বিষয়ে আপনাদের বিরোধী দলীয় উপনেতাকে বলছি, আপনার এই বিষয়ে কোনো ব্যাখ্যা আছে? বক্তব্যের শুরুতে প্রথমে মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী এই বিষয়ে একবার বলেছেন যে গণ অভ্যুত্থান হয়েছিল বিচারের অপরাধীদের বিচারের লক্ষ্যে এবং বক্তব্যের শেষে তিনি এই লাইনটা বলেছেন। স্পিকার আপনি সরকার দলীয় প্রধানমন্ত্রী, জি জি আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আমি বলছি বিরোধী দলীয় উপনেতার কোনো ব্যাখ্যা আছে কিনা? জি আছে। জি আপনার ব্যাখ্যাটি প্রধানমন্ত্রী বক্তব্যের মাঝামাঝি সময় এবং শেষ দিকে দুইবার বলেছেন যে আসলে গণ অভ্যুত্থানটা হয়েছে বিচারের লক্ষ্যে। আসলে এই জিনিসটা আমার চোখে পড়ছে এই জন্যই বললাম। আমরা পয়েন্ট অফ প্রিভিলেজ যে আপনার বক্তব্যটি কন্টিনিউ করুন, এটি পয়েন্ট অফ প্রিভিলেজটি গৃহীত হচ্ছে না। ধন্যবাদ ম্যাডাম স্পিকার। আমি অতীতের একটা ঘটনা আপনাকে দিই। আচ্ছা, দক্ষিণ আফ্রিকায় যখন 1994 সালে দীর্ঘদিনের পরে যে বর্ণবাদী শাসন শেষ হয় তখন যখন নেলসন ম্যান্ডেলা শাসকদের বিচার করা আর একটা হচ্ছে সংস্কারের মাধ্যমে নতুন করে সরকার গড়ে তোলা। আপনি যদি অতীতেও দেখেন তাহলে আপনি দেখবেন যে নেলসন ম্যান্ডেলা সেই সময় শ্বেতাঙ্গ শাসকদের ক্ষমা করে দিয়ে তিনি কিন্তু সংস্কারে মনোযোগ দিয়েছিলেন। তিনি কিন্তু পরিপূর্ণভাবে দায়িত্ব নিয়েছিলেন সরকার হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেও নয়, তাও তিনি সবার আগে সংস্কারের প্রয়োজনীয়তাটাই অনুভব করছিলেন। সেখানে আসলে পরিপূর্ণ সরকার না থাকার পরও বিচারই আসলে জরুরি। এখন আমি বলতে চাচ্ছি যে আপনি যদি বিচার করতে চান
36শে জুলাই গণঅভ্যুত্থানে যারা তাদের যদি আপনি বিচার করতে চান সেটা একটা খণ্ডকালীন বিষয়, কিন্তু তার আগে আপনি যখন প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে গুম খুন ঘুষ এগুলোর যদি বিচার আপনি করতে চান তাহলে আপনার যে দীর্ঘকালীন সময় লাগবে বা এই বিচারটা আসলে একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, এইটা করার আসলে সময় এখন অন্তর্বর্তীকালীন সরকারের নেই বা সক্ষমতাটাও নেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল একটাই, সেটা হলো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং জনগণের যে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করা। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে আপনি যখন বিচারটাকে প্রায়োরিটি দেন তখন আসলে দেশের যে অতীতে যারা অপরাধ করছে তাদের আপনি শাস্তি দিতে পারেন। অন্তর্বর্তী সরকার কিন্তু এর মধ্যেই বিভিন্ন দেশের সাথে চুক্তি সম্পাদন করেছে যেগুলো কিন্তু সংস্কারের মধ্যে পড়ে এবং অপরাধীদের বিচারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনার তারা বিচারের চেষ্টা করেছে, যদিও এই বিচারটা কিন্তু একটা দীর্ঘকালীন প্রক্রিয়া বা এত বড় অপরাধ করার পরেও কিন্তু শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এখন আগায়নি। এটাই প্রমাণ করে যে আসলে বিচার প্রক্রিয়া যদি আপনি করেন, বিচার প্রক্রিয়া যদি আপনি সাপোর্টও করেন, এটার জন্য যে টাইমটা লাগবে সেই টাইমটা আপনার হাতে নাই। এবং অন্তর্বর্তীকালীন শুধুমাত্র যে সংস্কার যদি আপনি না করেন তাহলে আরো একটা বছর এবং নির্বাচনের পরিবেশটা সৃষ্টি করা, এগুলো যদি আপনি না দিয়ে করে যান তাহলে এটা ভবিষ্যৎ সরকারের জন্য হুমকি স্বরূপ হবে এবং বর্তমানে জনগণের যে অবস্থা সেটার জন্য কিন্তু হুমকি স্বরূপ হবে। তো এই জন্য অন্তর্বর্তী সরকার কিন্তু কাজ করেছে এবং অন্তর্বর্তী সরকার এর মাধ্যমে প্রমাণ করেছে যে সংস্কার যদি আপনি না করেন তবে জনগণের বিরাট একটি অংশকে আপনি বঞ্চিত করেন। কিন্তু যখন আপনি অপরাধীদের শাস্তি দেন, আপনি যদি অপরাধীর শাস্তি দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ এবং আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি দলের তৃতীয় বক্তা মাননীয় সংসদ সদস্য জনাবা তানিয়া চৌধুরীকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে মঞ্চে প্রধানমন্ত্রী কর্তৃক একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি হচ্ছে 36 জুলাই গণ অভ্যুত্থানের পরে সংস্কার নয় বিচার করার আগে অন্তর্বর্তী সরকারের প্রথম বক্তা অর্থাৎ বিরোধী দলের নেতার কাছে তারা বললেন মানুষের আস্থা ফেরানোর কথা, তাদের একটি ক্ষেত্র ছিল মানুষের আস্থা ফেরানো। কিন্তু মাননীয় স্পিকার তারা হয়তো বুঝছে না যে মানুষের আস্থা ফেরাতে হলে তাদের আগে সংস্কার নয় বিচার প্রয়োজন। আর মাননীয় স্পিকার যখন আপনি বিচার করবেন, যখন আপনি দেখবেন যে বিচার হচ্ছে, তখন কিন্তু জনগণ দেখবে সরকার তাদের পক্ষে যারা অপরাধী, আমরা অপরাধী বলতে বুঝেছি যে যারা গণ অভ্যুত্থান অপরাধী তাদেরকে। মাননীয় স্পিকার যখন জনগণ দেখবে যে গণ অভ্যুত্থানে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তখন কিন্তু জনগণের সরকারকে তখন কিন্তু জনগণের আস্থা আমরা অনেক দিক থেকে এগিয়ে আনতে পারবো, কিন্তু সংস্কারের মাধ্যমে না। আবার মাননীয় স্পিকার তাদের আরো বললেন যে অপরাধীদের অস্থায়ীভাবে আটক করা। মাননীয় স্পিকার অপরাধীদের অস্থায়ীভাবে আটক করা কিন্তু বিচারের মধ্যেই পড়ছে, এটি কিন্তু সংস্কারের মধ্যে পড়ছে না। তারা কিন্তু আমাদের পক্ষেই বক্তব্য দিয়ে গেলেন। এছাড়া মাননীয় স্পিকার তাদের দলের দ্বিতীয় বক্তা বললেন যে তারা সংস্কার করবে কিন্তু মাননীয় স্পিকার তারা সংস্কার করবে, কিন্তু আমরা বুঝলাম যে তারা সংস্কার আপনি ঠিক না করে সংস্কার করতে যান তারা কিভাবে একটি সুস্থভাবে সংস্কার করতে পারবে। যদি একটি চিকিৎসা খাতে দুর্নীতি থাকে, দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে, সেখানে যদি আপনি তাদেরকে বিচার না করেন তাহলে কিন্তু সেই চিকিৎসা ব্যবস্থা আপনি যতই সংস্কার করেন সেটি কিন্তু দুর্নীতিগ্রস্তই থাকবে, সেটি কিন্তু কখনো সুষ্ঠুভাবে সংস্কার সম্ভব নয়। এছাড়া মাননীয় স্পিকার তারা একটি দেশের উদাহরণ বললেন সেখানে তাদের অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু যে অপরাধটা হয়েছে সেটি কিন্তু ধামাচাপা পড়ে যাবে, ফলে কিন্তু এটি নৈতিকতার বিরুদ্ধে চলে যাবে। যখন আপনি একজন অপরাধীকে ক্ষমা করে দেবেন, মানুষের আস্থা কিন্তু সরকারের উপর থেকে অনেকটাই উঠে যাবে, ফলে কিন্তু মানুষ সরকারের উপর আর বিশ্বাস করবে না। এছাড়া মাননীয় স্পিকার তারা বলছেন যে প্রতিপক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করার কথাটা বলেছি। আমরা ক্ষমা করার কোনো কথা বলিনি, আমরা বলেছি যে আগে সংস্কারের পরে যদি অন্তর্বর্তী সরকারের সুযোগ থাকে তবে তারা বিচার করবে। তো এই দিক আপনার কোনো ব্যাখ্যা আছে মাননীয় সংসদ সদস্য? তারা যখন একটি দেশের উদাহরণ দিয়েছিল তখন তারা বলেছিল সেখানে যে সরকার ক্ষমা করে দিয়েছিল এবং
সে সেখানে এটি বলেছিল বা সেখানে একটু উপনেতার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আপনার বক্তব্যে একটা সময় বলছিলেন নেলসন ম্যান্ডেলার কথা, যে ওই দেশের নেলসন ম্যান্ডেলা অপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে মাননীয় সংসদ সদস্য যে ব্যাখ্যাটি দিয়েছেন সঠিক হয়েছে এবং সেই পয়েন্টটি গৃহীত হচ্ছে না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা বলছেন সংস্কার বেশি দীর্ঘমেয়াদী, কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করুন, সংস্কার করতে গেলে তারা অনেক ব্যবস্থায় সংস্কার করতে হবে। কিন্তু মাননীয় স্পিকার যখন আপনি বিচার করবেন তখন আপনাকে শুধু অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তাহলে মাননীয় স্পিকার কখনোই সংস্কারের থেকে বিচার কখনোই দীর্ঘমেয়াদী নয়। এছাড়া মাননীয় স্পিকার তারা আরো বলে বিচার ব্যবস্থা। মাননীয় স্পিকার আমরা বলছি বিচার ব্যবস্থার বিচার কিন্তু কখনোই এক নয়। বিচার হলো ন্যায় প্রতিষ্ঠা, অন্যায় শাস্তি বা মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রক্রিয়ার সমষ্টি। সেটি হয়তো তারা বুঝতে পারেনি এবং তারা এই দুটিকে এক করে ফেলেছেন। এছাড়া মাননীয় স্পিকার আস্থা ছাড়া সরকার টিকে থাকতে পারে না। সরকার কার্যক্রম ছাড়া জনগণের সহযোগিতা প্রয়োজন, আর সেই সহযোগিতা আসবে তখনই যখন তারা ন্যায় বিচার পাবে এবং তাদের সরকারের প্রতি আস্থা প্রতিষ্ঠিত হবে। এছাড়া মাননীয় স্পিকার এই আস্থা একমাত্র শক্তিশালী হাতিয়ার হচ্ছে বিচার। বিচার না হলে কি হবে মাননীয় স্পিকার? দেখুন, যখন একজন সঠিক বিচার পাবে না তখন সে নিজে প্রতিশোধ নেওয়ার কথা ভাববে। যেমন মাননীয় স্পিকার লক্ষ্য করুন, ছত্রিশজুলাই গণঅভ্যুত্থানে যে আবু সাইদ শহীদ হলো বিচার করা হয়নি, ফলে কি হলো মাননীয় স্পিকার? জনগণ ক্ষুব্ধ হয়ে জনগণ সরকারের উপর আস্থা না রেখে জনগণ কি করলো? সেই পুলিশটিকে দিয়ে মেরে ফেললো। ফলে মাননীয় স্পিকার কি হলো? জনগণ আইনকে নিজেদের হাতে তুলে নিল। মাননীয় স্পিকার তখন কি হলো? তখন তারা আগে বিচার না করার ফল কিন্তু এরকমই হবে মাননীয় স্পিকার। যদি মাননীয় স্পিকার বিচার আগে হয় তাহলে বিচার যদি আগে হয় তাহলে জনগণের ক্ষোভ অনেকটা প্রশমিত হবে। এটা সরকার করার। মাননীয় স্পিকার যদি বিচার আগে হয় তাহলে কিন্তু ভালোভাবে সংস্কার করা সম্ভব এবং এর ফলে কিন্তু সংস্কার টেকসই হবে। মাননীয় স্পিকার, গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি জনগণের দীর্ঘদিন অন্যায়, দমন, পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মাননীয় স্পিকার, যখন মানুষ জীবন বাঁচিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা বা তাদের নিজেদের দাবিগুলো পূরণ করা হয়ে থাকে, তাহলে মাননীয় স্পিকার আমাদের বিরোধী দলের বন্ধুরা কিভাবে বলছেন যে সংস্কার আগে প্রয়োজন, বিচার নয়? মাননীয় স্পিকার, আমরা মানছি যে সংস্কার প্রয়োজন, কিন্তু মাননীয় স্পিকার বিচার ছাড়া সংস্কার অর্থহীন। অপরাধীরা শাস্তি না পেলে আবারও নতুন ব্যবস্থাকে ধ্বংস করবে। তাই গণঅভ্যুত্থানের মূল দাবি বিচার করার। অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ মঞ্চাবসাতে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় পক্ষ দল সরকারি দলের তৃতীয় বক্তা সংসদ সদস্য তানিয়াকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমরা শুনলাম বিতর্ক প্রতিযোগিতা ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের সংস্কার নয় বিচার করাই আগে মুখ্য দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এই জায়গা থেকে আমরা বিরোধী দলের তৃতীয় বক্তা মাননীয় সংসদ সদস্য তানিয়া ইসনাথকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের বিষয়টা কোথায় ছিল? বিতর্কের বিষয়টা এমন ছিল যে ৩৬ গণঅভ্যুত্থানের পরে সংস্কার নয় বিচার ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, কিন্তু আমরা বলছি যে বিচার না, আমাদেরকে সংস্কার প্রয়োজন। কেন আসলে সংস্কার প্রয়োজন? মাননীয় স্পিকার, আমরা যদি ৩৬ গণঅভ্যুত্থানটা কেন হয়েছিল মূলত আমাদের যে অতীতের যে সাবেক সরকার ছিল সেই সরকার কোটা ব্যবস্থা এমন একটি ব্যবস্থা চালু করেছে যে আপনার মাইকটা অফ করে রাখবেন, তৃতীয় বক্তা মাইকটা অফ করে রাখবেন। আমাদের ওই গণঅভ্যুত্থানটা কেন হয়েছিল নামক এমন একটি ছিল যেটা আসলে এক ধরনের সৃষ্টি করেছিল। এখন মাননীয় স্পিকার সেই ব্যাপারে কিন্তু ক্ষিপ্ত হয়ে শিক্ষা দেশটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। মাননীয় স্পিকার, তারা যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশকে ক্ষমতা নিল, দেশকে পরিচালনা করার দায়িত্ব পেল, তখন কিন্তু তাদের আগে প্রধান দায়িত্ব যে আসলে যেই কোটা ব্যবস্থার জন্য শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়েছিল সেই কোটা ব্যবস্থা সংস্কার করা।
তাই মাননীয় স্পিকার, যেই মুখ্য বিষয়ের উপর কেন্দ্র করে আসলে গণ অভ্যুত্থান হয়েছিল তার সংস্কার করাটা জরুরি। আগে কিন্তু সেটা জরুরি নয় যে আসলে কিভাবে গণ অভ্যুত্থানটা নেতিবাচক ভাবে প্রভাবিত করেছে বা তাদের অপরাধী কারা ছিল। যদি আমরা মুখ্য বিষয়ের প্রেক্ষিতে সমাধান বা সংস্কার না করে আজকে আমাদের বিতর্কে বোঝার ব্যাপার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, যখন আসলে 36 গণ অভ্যুত্থানে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বা আসলে তারা একটা বিষয়ের উপর ক্ষিপ্ত হয়ে সরকারের বিরুদ্ধে গিয়েছিল বা এমন একটি ইতিবাচক ভূমিকা দেখতে পেয়েছিল যে অতীত সরকারের যে দুর্নীতি বা তাদের যে অরাজকতা দেশে চলছে, যার ফলে কিন্তু জনগণ নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে, সেটিকে ঠিক করার জন্য আসলে এখানে তাদের এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে তারা গণ অভ্যুত্থানে নেমেছিল। তবে এই বিষয়গুলো আসলে সেখানে ভূমিকা পালন করেছে। কিন্তু মাননীয় স্পিকার, যদি আজকে যখন সেই সরকার পতনের পর আজকে যখন একটা স্বাভাবিক বাংলাদেশ মিছিল চলেছে বা যে আন্দোলনটা চলেছে তা বা সরকারের যেই প্রভাবটা সেটা যেভাবে আসলে মানুষকে প্রভাবিত করেছে তা কিন্তু বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছে এবং আসলে দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এবং এই অস্থিতিশীলতা যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু সংস্কারটা আগে করতে হবে। এর থেকেও বড় কথা মাননীয় স্পিকার, আমরা যখন সংস্কার করব তখন কিন্তু বিচার ব্যবস্থার আওতাভুক্ত হবে। কারণ মাননীয় স্পিকার, অতীত আইনে ছিল যে কিছু শিক্ষার্থী তারা হলো কোটার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে হয়তো বা তারা একটু এগিয়ে থাকতে পারে, থেকে তুলে নেওয়া হলো, তখন কিন্তু তার আসলে বিচারের মধ্যে পড়ছে। এটি কিন্তু একটা বিষয়কে বিচার কিন্তু কিভাবে তৈরি হয়, বিচার হয় একটি আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে একটা বিচার আমরা করতে পারি, আইনের উপর ভিত্তি করে আমরা বিচার চালাই। তাহলে আমরা যখন আমরা সংস্কারের মাধ্যমে আসলে সংস্কার করলাম, সেটা কিন্তু আমাদের বিচারের আওতাভুক্ত হচ্ছে এবং যখন আমরা আসলে সংস্কারটা করছি তখন কিন্তু আমাদের বিচার ব্যবস্থাটা সেভাবেই দাঁড়িয়েছে। তাহলে মাননীয় স্পিকার, যদি আগে আমাদের সংস্কারটা দরকার তারপরে আমাদের বিচার ব্যবস্থা, আমরা সংস্কার করেছি বলেই কিন্তু বিচার ব্যবস্থার দিকটা পরিবর্তন হয়েছে। অতীতে যেমন বিচার ছিল এখন কিন্তু আইনের ভিত্তিতে সেই বিচারটা কিন্তু অন্যদিকে গিয়েছে। তাই মাননীয় স্পিকার, অবশ্যই যে কাজগুলো করছে বা যা যা করছে সেগুলোর দিকে তাকায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে মুখ্য বিচার ব্যবস্থা এর থেকে কিন্তু তারা আগে সংস্কারটাকে প্রাধান্য এবং সংস্কারটাকে তারা বেশি ভালোভাবে জোর দিয়ে পরিচালিত করেছে বলেই আমাদের দেশে যে তখন যে জনগণের যে উদ্দীপনা ছিল বা জনগণের যে ক্ষোভ ছিল সেটা থেকে তাদের মধ্যে একটা বিষয় তারা স্থির হতে পেরেছে। আমার বিরোধী দলের বক্তারা বলে গেলেন যে জনগণের আস্থার কথা। এখন মাননীয় স্পিকার, যখন আমরা সংস্কার করব তখন অবশ্যই সেই যেই সংস্কারটা হলো তার মাধ্যমে অবশ্যই আমরা ইতিবাচক ভাবে প্রভাবিত হব এবং যখন আমরা ইতিবাচক ভাবে প্রভাবিত হব তখন কিন্তু আমাদের জনগণ আস্থাশীল হবে। কিন্তু হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জনগণের আমাদের সংস্কার যে কিছু কিছু সংস্কার রয়েছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী। এখন সেই দীর্ঘমেয়াদী আমি বললে যে সাথে সাথে সংস্কার হয়ে যাবে বিষয়টি মোটেও এমন না, বরং কিছু কিছু সংস্কার রয়েছে যেগুলো আসলে একটু দীর্ঘমেয়াদী এবং এগুলো যখন আমরা বাস্তবায়ন করব তখন সেগুলো মানে অটোমেটিকলি আসলে বিচারের অন্তর্ভুক্ত হবে। এখন আমার বিরোধী দলের বক্তারা যদি বলেন যে গণ অভ্যুত্থানে যারা অপরাধী ছিলেন তাদের বিচারের কথা, তাদের বিচারটা মুখ্য ভূমিকা। জি, আপনার পয়েন্টটা বড়টি বলুন। মাননীয় স্পিকার, তাদের দলের আগে দুজন বক্তা বলে গেলেন যে সংস্কারের থেকে বিচার বেশি দীর্ঘমেয়াদী, সংস্কার নাকি বেশি দীর্ঘমেয়াদী নয়, কিন্তু তাদের তৃতীয় বক্তা এসে বলছেন যে সংস্কার দীর্ঘমেয়াদী। আপনার এখানে মেন আসল কারণটা কি? মানে আপনি যে পয়েন্টটা বড়টি তুললেন সেটা আপনি আসলে তাদের বক্তাদের মধ্যে বলে যাবেন এটা কি আপনার বক্তব্যের সাথে কি সাংঘর্ষিক হয়েছে? তারা নিজেদের দলীয় ভাবে সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছেন। জি, এটা বিচারকরা বুঝবে। এটা আসলে আমার মনে হয় না সরকার দল থেকে পয়েন্ট অফ অর্ডার প্রিভিলেজ। মানে আমার বক্তব্যটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডারটা তুলেন, সমস্যা নেই। সেটি হচ্ছে আপনার বক্তব্যের সাথে কি সাংঘর্ষিক হচ্ছে নাকি আপনাকে মিসলিড করছে, এটা একটু ব্যাখ্যা বলেন যদি। ধন্যবাদ। জি, মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য চালিয়ে যান। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এমন কিছু কিছু ব্যাপার রয়েছে বা যখন অতীত সরকার ছিল তখন তাদের এমন কিছু আইন ছিল বা এমন কিছু নীতিমালা ছিল যেগুলো আমাদের বিচার ব্যবস্থা বা বিচারের যে
কারণ বিচার প্রক্রিয়া বা টোটাল বিচার জিনিসটাকে আসলে প্রভাবিত করেছে। এখন আমরা যদি একটা সংস্কার বলতে আসলে এখন আমরা যদি যখন আসলে আমরা সংস্কার করবো যে কোনো বিষয়ে, তখন কিন্তু আসলে সেই আগে যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটা আসলে এখন ত্রুটি বাদ দিয়ে সেটা আসলে কিভাবে সঠিক করা যায় সেই বিষয়ে আসলে আমাদের বিচারটাকে দাঁড় করানো। কিন্তু যখন আমরা সংস্কার করব তখন অবশ্যই আমাদের সেই ত্রুটিপূর্ণ ব্যবস্থাটা একটা ইতিবাচক পর্যায়ে আসবে এবং সেটা কিন্তু আসলে বিচারের মধ্যে পড়বে। অর্থাৎ যখন আমরা একটা সংস্কার করব তখন আমাদের আইনের যে নীতিমালা এবং তার উপর ভিত্তি করে যখন বিচার তৈরি হবে, বিচার ব্যবস্থা তৈরি হবে, তখন কিন্তু এই দুটি বিষয়ের সঙ্গে এই সংস্কার ব্যাপারটা কিভাবে আসলে প্রভাবিত করছে সেই বিষয়টি আসলে এখানে একটা বোঝার ব্যাপার। যে মাননীয় স্পিকার আরেকটু লক্ষ্য করুন, আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান যখন হয়েছিল তখন আসলে ছাত্র জনতা আসলে অনেক কিছুর মানে তারা আসলে মুখ্য যে বিষয়ের উপর কেন্দ্র করে বা যে ভিত্তির উপর আসলে গণ অভ্যুত্থানটা করেছিল সেটা হচ্ছে বৈষম্য, শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য নিয়ে। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বা সাবেক যে সরকার ছিলেন তাদের বিভিন্ন দুর্নীতি বা অরাজকতা যা দেশের মধ্যে দীর্ঘদিন যাবত। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম, গণ অভ্যুত্থানের পরে আমাদের মূল লক্ষ্য ছিল একটি আইন বা একটা বিচারকে সংস্কার করা, কিন্তু তার ভিত্তিতে যখন আসলে দেখা গেল যে সেই সরকারের এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তখন কিন্তু আসলে সেই আগের বিচার বা আইনের পাশাপাশি বর্তমানে যে বিষয়গুলো ত্রুটি ছিল সেগুলো ঠিক করার একটা দায়িত্ব তাদের উপর পড়ে যাচ্ছে। তাই মাননীয় স্পিকার, যখন আসলে আমাদের জন্য বিচার ব্যবস্থা তৈরি করতে হবে তখন আমাদের আগে সংস্কার করতে হবে, কারণ কোনো কিছু সংস্কার বা কোনো কিছু আপডেট না করে আমরা বিচার গঠন করতে পারি না। কারণ বিচার যদি আমরা সংস্কার না করে গঠন করি সেক্ষেত্রে তা আমাদের বিচার ব্যবস্থা এবং আইনকে প্রভাবিত করবে, ফলে কিন্তু জনগণের ক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা বিচার আগে করার থেকে আমাদের সংস্কার করাটা জরুরি এবং সংস্কার করার মাধ্যমে একটি বিচার তৈরি করা সম্ভব, একটি বিচার ব্যবস্থা তৈরি করা সম্ভব এবং আইনকে সঠিকভাবে পরিচালিত করা সম্ভব, যার মাধ্যমে দেশের জনগণ এবং সংসদে গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য, আপনাকে চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। আমরা পক্ষ বিপক্ষ উভয় পক্ষের কথা শুনছিলাম। আমরা চলে যাচ্ছি মাননীয় বিরোধী দলের নেতা জনাবা সামিয়া আক্তার তার যুক্তি খণ্ডন করবে 2 মিনিট বক্তব্য প্রদান করার জন্য। যুক্তি খণ্ডনটা কি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা বা তথ্যমন্ত্রী কি করতে পারবে? জি পারবে। তাই আপনারা যে কেউ মানে সাংসদ ব্যতীত নেতা অথবা উপনেতা, প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী, দুইজনের যে কেউ আপনারা যুক্তি খণ্ডনটি করতে পারবেন। জি ধন্যবাদ। আমাকে যুক্তি খণ্ডন করবে একটু শুরুতেই যুক্তি খণ্ডনটি করবেন বিরোধী দলীয় নেতা অথবা উপনেতা। আপনারা কি করতে চাচ্ছেন সেটি যেহেতু আমাদের কাছে লিস্ট নেই, তাহলে আপনাদের মধ্যে থেকে যে কেউ একজন করতে পারেন। জি কন্টিনিউ করুন। শিওর। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আসলে আমি একটা প্রশ্ন রেখে গেছিলাম যে আপনি আসলে যখন অপরাধীদের বিচার করবেন তখন আসলে কোন অপরাধীদের বিচার করবেন? যেমন সংসদ সদস্য এসে বলে গেছেন যে যখন আবু সাইদের বিচার করেনি তখন জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে এবং শেষমেশ পর্যায়ে এসে কিন্তু সরকার আসলে তার বিচারটা করতে বাধ্য হয়েছে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ গণ অভ্যুত্থানের সাথে জড়িত যারা তাদের বিচার করব, সেটা করা আপনার পক্ষে সম্ভব। কিন্তু যদি আপনি মনে করেন যে আগে স্বাধীনতার পর যাদের অপরাধ হয়েছে তাদের আপনি যখন বিচার করবেন সেটা আসলে অসম্ভব এবং এই বিষয়টা ক্লিয়ার না করে আপনার আসলে আবু সাইদের বিচারের দিকটা টানছেন। এরপরে হচ্ছে সরকার দলের প্রতিটি বক্তা বলেছেন যে আস্থা ফেরানোর জন্য আসলে তারা বিচার করবে, জনগণের আস্থা ফেরানোর জন্য। এখন আমার প্রশ্ন, যেহেতু আপনারা কোন অপরাধীদের বিচার করবেন এটা নির্দিষ্ট করেন নাই, তাহলে যে একজন সাধারণ খুন করছে তার বিচারের মাধ্যমে আপনি জনগণের সামগ্রিক সংস্কারটা কিভাবে করবেন? তার যে বিচার হচ্ছে এটাই তো জনগণ জানতে পারবে না, তাহলে এইখানে আপনি জনগণের আস্থাটা কিভাবে ফিরায় আনবেন? আশা করি যুক্তি খণ্ডন পর্বে উত্তরটা দিবেন। এবং প্রধানমন্ত্রী এসে বলে গিয়েছেন যে সংস্কার তারা করতে চান না, তারা বিচার করতে চান, যেন সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এতে সময় লাগে। এখন আমার কথা হচ্ছে যে আপনি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ায় দিয়ে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আপনি পড়াশোনার সুযোগটা করে দেন, হইতে পারে সেটা একটা ছোট সংস্কার, তার পরিধি ছোট, কিন্তু সেটাও কিন্তু সংস্কারের মধ্যেই পড়ে।
তা আমি বলতে চাচ্ছি যে হইতে পারে অন্তর্বর্তী সরকার যে সংস্কার করবে তার পরিধি বড় নয়, কিন্তু সে যদি একটুখানি সংস্কার করে সেটাও কিন্তু সংস্কার। তো এখানে আসলে বলা যায় যে সংস্কার আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া না। এরপরে তথ্যমন্ত্রী এসে বলেছিলেন যে কোন একটা দেশের কথা বলেছিলেন, সেটা আমি শুনতে পাইনি, দুঃখিত। তিনি বলেছিলেন যে সেই দেশ নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। আমার প্রশ্ন যে সেই দেশের সরকারকে অন্তর্বর্তী ছিল নাকি যথাযথভাবে দায়িত্ব পাওয়া নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ছিল? আসলে নির্বাচিত সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এই দুজনের পার্সপেক্টিভ ভিন্ন, তাদের কার্যক্ষমতা, তাদের কাজ করার যে পরিধি এইটা ভিন্ন, তাদের কাজের যে ধরন সেটাও ভিন্ন। তো সেই ধরন থেকে অন্তর্বর্তী সরকারকে আসলে এই জেনারেল যে সরকার বা সাধারণ যে সরকার সেটা থেকে অন্তর্বর্তী সরকার আলাদা। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি আপনারা দেখেন তাহলে এই জিনিসটা বলবেন না। এছাড়াও তারা নেলসন ম্যান্ডেলার যে উদাহরণটা আমি টানছিলাম সেটা বলতে আমি বুঝাতে চাইছিলাম যে নেলসন ম্যান্ডেলা পরিপূর্ণভাবে নির্বাচিত হওয়ার পরে তিনি যখন ক্ষমা করে দিতে পেরেছিলেন, তিনি আসলে সংস্কারে মনোযোগ দিয়েছিলেন। সেখানে অন্তর্বর্তী সরকারের উচিত আসলে সংস্কারের দিকে আগে মনোযোগ দেওয়া, যেমনটা নেলসন ম্যান্ডেলা করেছিলেন। তো এটার মাধ্যমে বুঝাতে চেয়েছে যে নেলসন ম্যান্ডেলা যখন করেছেন আমাদের পক্ষে সেটা করা উচিত। এছাড়াও তারা আসলে প্রতিটা যে দিকটা আসলে বিচার প্রক্রিয়া যদি আপনি বিরোধী নেতা জি শেষ করছে আসলে সবশেষে যদি আমরা বলতে চাই যে আপনি যখন সংস্কার করবেন আপনি বৃহৎ অর্থে জনগণের স্বার্থকে প্রাধান্য দিবেন। তো সেই বিবেচনায় আমি আশা করবো যে আজকের সংসদে এই প্রস্তাবটি কোনোভাবে গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এবং বিরোধী দলের নেতাগণ, যে আপনাদেরকে অভিনন্দন। আমরা এক পর্যায়ে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আমাদের ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে সংস্কার নয় বিচার করাই মুখ্য আমাদের অন্তর্বর্তী সরকারের, এই বিষয়ে আজকের আমরা কথা শুনছিলাম। এবং আমাদের প্রধান আলোচক হিসাবে রয়েছেন জনাব সাবেক এবং বর্তমান বিচারক শামীম রানা, এবং আমাদের সাথে আরো কয়েকজন যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু তারা যুক্ত হইতে পারেননি আমাদের ডিভাইসের ভিন্নতার কারণে। তো আমি চলে যাচ্ছি আমাদের সরকার দলের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আসছি। আপনার 2 মিনিট যুক্তি খণ্ডন করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমে চলে যাচ্ছি তাদের বক্তব্যে। মাননীয় স্পিকার, তাদের দলের বক্তব্য দ্বারা এমন একটি যুক্তি প্রমাণিত হয় যে তারা অন্তর্বর্তীকালীন সরকার খুবই অল্প মেয়াদী একজন, কিন্তু মাননীয় স্পিকার তাদের দলের নেতারাই আবার এটাই বলে গেছে যে শিক্ষার দিক দিয়ে তারা উন্নয়ন করতে যাচ্ছে। মাননীয় স্পিকার, তারা এক জায়গায় শিক্ষা উন্নয়ন করা কি মুখের কথা? মাননীয় স্পিকার, যদি আমরা শিক্ষার উন্নয়ন করতে চাই সেখানেও কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা লাগছে। তাছাড়া মাননীয় স্পিকার, তাদের দলের বক্তা একটি প্রশ্ন করে গিয়েছিল, আমরা নাকি সেই প্রশ্নের উত্তর দেইনি। মাননীয় স্পিকার, এটি সম্পূর্ণ এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ ব্যাখ্যা সহ আমাদের দলের তৃতীয় বক্তা দিয়ে গেছে। তাছাড়া মাননীয় স্পিকার, তাদের দলের বক্তারা এমন কথা বলছে যে দুর্নীতি এবং অরাজকতার কথা বলছে। মাননীয় স্পিকার, বিচার ছাড়া কিভাবে সংস্কার দিয়ে দুর্নীতি এবং অরাজকতা দমন করা যায় সেটি আজকে আমাদেরকে পরিষ্কার করে দিয়ে যায়নি। তাছাড়া মাননীয় স্পিকার দেখুন, তারা যে সংস্কারের কথা বলছে, এতদিন ধরে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে, কই মাননীয় স্পিকার আমরা তো সংস্কারের কোনো ছিটে ফোঁটাও দেখছি না। তাহলে মাননীয় স্পিকার সংস্কার কোথা থেকে শুরু করলো? তাছাড়া মাননীয় স্পিকার দেখুন, সংস্কার তারা আমাদের বিরোধী দলীয় নেতারা আজকে বারবার সংস্কারের কথা বলেছে। মাননীয় স্পিকার, সংস্কার তারা কোথা থেকে শুরু করেছে এবং কবে কিভাবে শুরু করেছে তার কিন্তু যথাযথ প্রমাণ এবং যুক্তি দিয়ে যেতে পারেনি। অর্থাৎ মাননীয় স্পিকার, এটি বলা যায় যে সংস্কার সম্পর্কে তেমন একটি ভিত্তি নেই। তাছাড়া মাননীয় স্পিকার দেখুন, বিচার করার মাধ্যমে কিন্তু জনগণের একটি আস্থা সৃষ্টি হবে। সরকার দলীয় প্রধানমন্ত্রী একটু স্টপ, একটু পয়েন্ট অফ অর্ডার উঠেছে, যে আপনার পয়েন্ট অফ অর্ডার ঠিক বলুন। যুক্তি খণ্ডন পর্বে প্রধানমন্ত্রী এসে বলেছেন যে আমরা আসলে সংস্কার কোনোদিন হয়েছে কিনা সেটার নাকি কোনো প্রমাণ রাখিনি, কিন্তু আমরা আসলে উদাহরণ দিয়ে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যেই বহির্বিশ্বের সাথে কিছু চুক্তি সম্পাদন করেছে। আমরা ছোট একটা উদাহরণ দিয়ে গিয়েছি। জি, এই বিষয়ে আপনার কোনো ব্যাখ্যা আছে মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় স্পিকার, তারা শুধুমাত্র একটি মাধ্যম বলেছে, কিন্তু মাননীয় স্পিকার সংস্কার প্রমাণ করে দিয়ে যায়নি, শুধু বলেই গিয়েছে। মাননীয় স্পিকার, তাছাড়া এত বড় একটা দেশে শুধু একটি মাধ্যম দিয়ে কি হবে মাননীয় স্পিকার? একটু মাননীয় বিরোধী দলীয় উপনেতার দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন,
বহির্বিশ্বের সাথে উন্নয়ন চুক্তি আর সংস্করণ কিন্তু এক না। চুক্তিটা হচ্ছে উন্নয়ন সাথে হয়, আর সংস্করণটা দেশের অভ্যন্তরীণ বিষয়ের কার্যক্রমে সংস্কারটি হয়। এই পয়েন্টটি আসলে গৃহীত হচ্ছে না। হ্যাঁ, জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার তাছাড়া মাননীয় স্পিকার দেখুন, আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যের মধ্যে সুনির্দিষ্টভাবে এটি বলে দেওয়া হয়েছে বিচার কিভাবে হয়েছে, কোথা থেকে শুরু করা উচিত এবং কিভাবে করা উচিত। মাননীয় স্পিকার তাছাড়া কাদেরও বিচার করা হবে এবং বিচারের আওতাভুক্ত করা হবে, আমরা সেটিও সুনির্দিষ্টভাবে প্রমাণ করে দিয়েছি। তাছাড়া মাননীয় স্পিকার দেখুন, আমাদের কাছ থেকে দেশের সাধারণ জনগণ কোনো বিচার পায়নি, কোনো দুর্নীতিবাদ খুনি এসব মানুষদের যখন কোনো বিচার হয়নি, অর্থাৎ অপরাধীদের কোনো বিচার হয়নি, তখন জনগণ কিন্তু সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই ক্ষিপ্ততার ফলেই কিন্তু মাননীয় স্পিকার তারা রাস্তায় নামার পর যখন সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তখন কিন্তু মাননীয় স্পিকার অন্তর্বর্তীকালীন সরকারকে আনাই হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচিত করা হয় সেই জিনিসটাকে অপরাধীদের বিচার করার জন্য। মানে স্পিকার, অর্থাৎ এই সকল যুক্তি তত্ত্ব এবং তথ্য দ্বারা প্রমাণ করা যায় যে বিচারই আমাদের আগে প্রয়োজন। তাছাড়া মাননীয় স্পিকার, আমাদের দেশে যদি বিচার থাকে তাহলে মাননীয় স্পিকার আমাদের দেশে আর কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হবে না। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না হলে বাংলাদেশও যথারীতি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এ বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সরকার দল, মাননীয় বিরোধী দল। আজকের আমাদের এই ছায়া সংসদে মিনি পার্লামেন্টে আপনারা যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন, সেই জায়গা থেকে আপনারা আপনাদের যুক্তি তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছিলেন এবং আমরা শুনেছি আমাদের সম্মানিত প্রধান আলোচক এবং সম্মানিত বিচারক আমরা শুনেছি, আমরা বুঝেছি, আমরা দেখেছি। আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই আপনাদের একটি ফলাফল দিয়ে যাব। তবে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে এই, আমাদের এখানের মধ্যে যে এসেছেন দুটি দল, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আপনাদের মনে রাখতে হবে এখানের মধ্যে আসছেন, এটা মূল বিজয় নয়। বিজয় হচ্ছে এখানের মধ্যে আপনারা এখানে চিন্তা করতে হবে আমরা এসেছি অভিনয় করার জন্য। আমরা এখানের মধ্যে মিনি পার্লামেন্টে কিভাবে কথা বলতে হয়, এই ধারা, এই বিবরণ, এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ, এগুলি আপনারা শুনে নিলেন, বুঝে নিলেন। আমি চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত প্রধান আলোচক এবং আমাদের এই মিনি পার্লামেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকেন, অনেক সময় অনেক বিতর্ক করে থাকেন এবং যার মাধ্যম থেকে আমাদের শত শত ছাত্রছাত্রীরা বিচারিত হয়ে উঠবে, আমি এমন একজন ব্যক্তি, তার কাছে যাচ্ছি, জনাব শামীম রানা। ধন্যবাদ জানাচ্ছি কবি শহীদ মিয়া ভাইকে আমাকে যে একটি বিতর্ক, অনলাইন বিতর্ক, যেটি আপনি একটা অন্যতম একটি প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছেন। ইতিমধ্যে পুরো সমগ্র বাংলাদেশের বিতর্ককে শুধু স্কুল থেকে নয়, কলেজ, ইউনিভার্সিটি সব ধরনের শিক্ষার্থীরা এখানে বিতর্ক করে। এজন্য আপনি যে পথটি বেছে নিয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আপনাকে। একই সাথে আমাকে বিচারকের দায়িত্ব দিয়েছেন এবং সেই জন্য আমি ধন্যবাদ জানাই এবং সেই সাথে অভিবাদন আপনাকে। আমি সরাসরি চলে যাচ্ছি বিতার্কিকদের কাছ থেকে। আমি প্রথমে একটু ভুল ভ্রান্তি নিয়ে একটু কথা বলবো। আপনারা কোনো বিতার্কিক আশা করি মন খারাপ করবেন না, যেটা আপনারা এখনো খুব সম্ভবত খুব বড় না, ছোট স্কুল লেভেলে পড়ছেন, মানে একটু ছোট আছেন তুলনামূলক। এখানে সবাই কি 9-10 এর শিক্ষার্থী নাকি? আচ্ছা, আমাকে একটু কম দেখা যাচ্ছে কারণ এখানে আসলে আমার বিদ্যুৎ চলে গেছে, ফলশ্রুতিতে আমাকে একটু অন্ধকারচ্ছন্নই দেখাচ্ছে। তো আমি একটু বলি, যুক্তি খণ্ডন পর্বে বিরোধী দলীয় উপনেতা একটি পয়েন্ট অফ অর্ডার তুলেছিলেন। আপনি কিন্তু এইখানে পয়েন্ট অফ অর্ডার না তুলে পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারতেন, কারণ এখানে আপনার বক্তব্যকে মিসলিড করছে প্রধানমন্ত্রী। আপনি যদি এখানে পয়েন্ট অফ প্রিভিলেজটি তুলতেন তাহলে আপনার পয়েন্ট এখানে গৃহীত হতো।
এরপরে যদি যাই সরকার দলীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকার দলীয় প্রধানমন্ত্রী প্রথম যখন বিরোধী দলীয় নেতা বক্তব্য দিচ্ছিলেন, দুইটা সম্ভবত পয়েন্ট অফ অর্ডার তুলেছিলেন। দেখেন, আপনার পয়েন্ট অফ অর্ডারটি ঠিক ছিল, কিন্তু আপনারটা গৃহীত হয়নি। এই কারণে আপনি সরাসরি বলতেছেন যে আপনার সংজ্ঞায়নকে মিসলিড করছে, কিন্তু বিরোধী দলীয় নেতা কিন্তু সংজ্ঞায়ন মেনে নিয়ে তার বক্তব্য দিচ্ছিলেন। হ্যাঁ, আপনি যদি ওইখানে বলতেন যে আপনার যে বক্তব্যটি সেটি মেনে নিচ্ছে, সেটি মিসলিড করছে, তখন কিন্তু ওই জায়গাতে আপনার পয়েন্টটি গৃহীত হতো। ছোট ছোট ভুল, বাট একটু বোঝার ভুল আছে। সংজ্ঞায়ন উনি মেনে নিয়েছিল। এরপরে সরাসরি চলে যাব সরকার দলীয় প্রধানমন্ত্রীর যে সংজ্ঞায়নটি দিয়েছিলেন, আপনারা প্রথমে ক্ষেত্র দেখিয়ে দিলেন, কিন্তু আপনাদের যে বিচারের যে কার্যটা, আপনাদের যে টপিকটা ছিল, সেই টপিকে আসলে আপনারা বিচার নিয়ে কথা বলছিলেন। আপনারা আসলে কোন কোন বিষয়ে বিচারটা চান সেটি যদি একটু স্পষ্ট করে যেতেন তাহলে আরো ভালো হতো। আপনি কোন কোন বিষয়ে আসলে কাদের বিচার চাচ্ছেন, এবং বিরোধী দলীয় নেতার যদি কথা বলি, বিরোধী দলীয় নেতা যে মানে আমি তিনজনেরই বক্তব্যে একটি বিষয় পাই নাই, সেটা আসলে আপনারা সংস্কার করবেন মানলাম, কিন্তু আপনারা আসলে কি কি বিষয়ে সংস্করণ চান? আপনি কি এই অন্তর্বর্তীকালীন সরকার অল্প দিনের জন্য, যেহেতু আপনারা বারবার বলছিলেন দীর্ঘমেয়াদীর জন্য আসে না, অল্প দিনের জন্য আসে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি অল্প দিনের মধ্যে আসে তাহলে কতটি বিষয়ে সংস্করণ করবে, কি কি বিষয়ে সংস্করণ করবে, এটি যদি আপনারা একটু রোড ম্যাপ দিতেন। সেটি কিন্তু আপনারা করেননি। স্পষ্ট করে যদি চাইতেন যে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সংস্করণ করবে, তাহলে আপনাদের যে দলীয় স্ট্যান্ডটি সেটি আর স্পষ্ট হতো। এক্ষেত্রে যদি চলে যাই বিরোধী দলীয় সরকার দলীয় নেতার মন্ত্রীর কাছে, মন্ত্রী এসে একটু বক্তব্যে ঢুকলেন, ঢুকে কেন জানি আবার বের হয়ে গেলেন। আচ্ছা, আপনারা বিচার চাচ্ছেন, ঠিক আছে, বিচারটা আপনারা বিচার বিভাগটাকে কি স্বাধীন চান না, নাকি রাজনৈতিক দলের কাছে পরাধীনতা চান? আমরা বিগত সময়ে সরকারকে দেখেছি যে তাদের যারা আওয়ামী লীগ করে বা তাদের কেন্দ্রিকই বিচার বিভাগে প্রধান বিচারপতি বানিয়েছিলেন, রাষ্ট্রপতি বানিয়েছিলেন, এবং বিচার বিভাগের যে মূল মূল জায়গাগুলো সেটিতে আওয়ামী লীগ সরকারের ছিল। ফলশ্রুতিতে বিচারগুলো যথাযথ হয়নি। এই যে এই নেতা বেশ কিছু বিষয়ে কথা বলছিলেন। আচ্ছা, আপনার বক্তব্যে আপনি বললেন যে নেলসন ম্যান্ডেলা আসলেন, অপরাধীদেরকে ক্ষমা করে দিলেন, কিন্তু সেটি কিন্তু ছিল নেলসন ম্যান্ডেলা ছিল রাজনৈতিক দলের সরকার। উনি কিন্তু কখনোই আপনার হচ্ছে ছিলেন না, অন্তর্বর্তীকালীন সরকারটি ছিলেন না। উনি নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার মাফ করে দিতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মাফ করে দিতে পারে না। কারণ তার কাছে যেটি বড় বড় অপরাধ মনে হবে, যে অপরাধগুলোর বিচার করা উচিত, সেগুলো বিচার করা উচিত। ঠিক আছে, এই জায়গাটা আপনার ঠিক ছিল, বাট নেলসন ম্যান্ডেলা মাফ করে সেই যারা অপরাধী ছিল তাদেরকে যে মাফ করে দিলেন তাদের অপরাধটা, সে তারপরে আসলে কি কি সংস্করণ করেছেন, এটা যদি আপনি এক দুইটা স্পষ্ট করে যেতেন, আমার মনে হচ্ছে যে বিরোধী দলীয় জায়গাটা স্পষ্ট হতো। আমি যদি মোটা দাগে একটা কথা বলি, আপনাদের বিরোধী দলীয় বক্তব্যটা শুরু হলো একদম ঠাট বক্তা থেকে, মানে বিতর্কের যে ধাঁচটি, বিতর্ক আসলে যে জিনিসটা চায় বাস্তবিক রূপ, আপনার বাস্তবিক রূপে আপনি কি কি চান, বিরোধী দলীয় সাংসদ সদস্য এটি সবগুলো স্পষ্ট করে দিলেন যে হ্যাঁ এই চাই, কিন্তু এইটা যদি নেতা বা উপনেতার কাছ থেকে আসতো তাহলে আরো আপনাদের যে দলীয় স্ট্যান্ড সেটি আরো স্পষ্ট হতো, এবং আপনাদের যে দলীয় জায়গাটি সেটি বেশ ভালো একটা অবস্থানে থাকতো। এরপর যদি আসি সরকার দলীয় সাংসদ সদস্যের কাছে, বিরোধী দলীয় সাংসদ সদস্য বেশ কিছু যুক্তি খণ্ডন করছিলেন। যুক্তি খণ্ডনের পথে তিনি আসলে বেশ কিছু, যদি বলি, সাংসদ সদস্য বেশ কিছু ইংরেজি ওয়ার্ড ব্যবহার করলেন। হ্যাঁ,
তার মধ্যে হচ্ছে অটোমেটিক, দুঃখিত, এটা আসলে বিরোধী দলীয় সংসদ সদস্য বলছিলেন। আহ, আচ্ছা, এই যে সরকার দলীয় সংসদ সদস্য যে বলছিলেন আসলে সচিব, সহযোগী, বিচার বিভাগ এইগুলা কথা বলছিলেন, এই বিচার বিভাগটা আসলে আপনি তো আপনার কথাটা জায়গাটা ঠিক ছিল, বাট আপনি কেন জানি বললেন না যে আমি বিচার বিভাগটাকে স্বাধীন চাই, ফলে যদি কোনো রাজনৈতিক দলেরও কেউ আসে তারা যাতে তাদের যে বিচারটি করতে পারে। আপনারা কিন্তু এই উদাহরণটা টানতে পারতেন যে সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন কিন্তু 400 কোটি টাকার মালিক ছিল, প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলছিলেন। কিন্তু আসলে পিয়নের গ্রেড হচ্ছে 20 গ্রেড, সে 400 কোটি টাকার মালিক কিভাবে হয়? তার মানে সে দুর্নীতি করেছে। তার মানে কি, সে দুর্নীতি করা সত্ত্বেও তার বিচারটা হয় নাই, ফলে কি হলো, সে 400 কোটি টাকার মালিক হয়েছে। যদি আজকে তাদের বিচার হতো, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত থাকতো, তখন কিন্তু এই সমস্ত দুর্নীতিগুলো হতো না এবং বিচারটি যথাযথ যদি হতো। এরপর যদি আপনারা বলতেন এস আলম গ্রুপের কথা, আর সব থেকে বড় কথা হচ্ছে বিরোধী দলীয় যে দল যারা কথা বলছিলেন তারা আসলে তাদের যে দলীয় জায়গাটি, তৃতীয় বক্তা অর্থাৎ সংসদ সদস্যের যে কথাগুলো বলছিলেন, সংসদ সদস্যের কথার সাথে আসলে আমি বিরোধী দলীয় নেতার আসলে বক্তব্যের শতভাগ মিল পাচ্ছিলাম না। মানে আমি পাচ্ছিলাম আসলে 70%ই অমিল। সেটা আসলে সাংঘর্ষিক, আপনারা নিজেদের মধ্যে কিন্তু একটা সাংঘর্ষিকতার বক্তব্য দিয়েছিলেন। আপনারা যা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে আপনাদের একটু দলীয় সমন্বয়ের অভাব ছিল। বিরোধী দল থেকে কিছু কি বলতে চাচ্ছেন আপনারা? বলতে চাইলে বলতে পারেন, আমাকে সমস্যা নেই। বিরোধী দল, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, যে আপনাদের আসলে কি, আমি একটু বলি, রেজাল্ট দেবার আগেই আপনাদের কি বিতর্কের বিষয়টা নিয়ে এবং স্ট্যান্ডগুলো নিয়ে আপনারা কি দলীয়ভাবে আলোচনা করেছিলেন বক্তব্যটা এখানে বিতর্কে অংশগ্রহণ করবার আগে? যে আমাদের ইচ্ছা ছিল যে বিতর্কটা যেহেতু একটা কম্পারেটিভ বিতর্ক, মানে সংস্কার আর বিচারের মধ্যে যেহেতু একটা কম্পারিজন যাবে, তাই আমরা চিন্তা করেছিলাম যে আগে হচ্ছে আমরা বিচারটা যে জরুরি নয়, এটার সাপেক্ষে আসলে সংস্কারটাকে গুরুত্বপূর্ণ দেখায়, তারপর হচ্ছে সংস্কারের কথাটা আন, এইভাবে হচ্ছে চিন্তাটা করেছিলাম। হ্যাঁ, দেখেন, আপনার নেতা বললেন যে অন্তর্বর্তীকালীন স্বল্প সময়ের জন্য আসে, আপনি আপনার বক্তব্যে একটা পর্যায়ে বলছিলেন স্বল্প সময়ের জন্য আসে। সংসদ সদস্য সাহেব, আচ্ছা, স্বল্প সময়ের মধ্যে আসলে আপনারা কি কি বিচার সংস্করণগুলো চান, এটা যদি একটু স্পষ্ট করে যেতেন, তার মানে আপনার দলীয় জায়গাটা আর স্পষ্ট হতো। হ্যাঁ, আমার মনে হচ্ছে আর একটু স্টাডি করলে আরো মনে হয় ভালো হতো। এটি আমি বিশ্বাস করি যে আপনারা পরবর্তীতে যে দলীয় জায়গাগুলো সেটি স্পষ্ট করবেন এবং দলীয় সমন্বয়টি রক্ষা করবেন। এবং সরকার দলীয়, আমি যদি বলি, সরকার দলীয় যে মন্ত্রী, সরকার দলীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি শুনতে পাচ্ছেন? সরকার দলীয় মন্ত্রী, যে আপনি আসলে এই যে বিতর্ক চলছে অনলাইন কিংবা অফলাইন, হ্যাঁ, আপনি স্লেজিং করেন সেটা মানছি, কিন্তু সেটি যদি হয় বিতর্কের ক্ষেত্রে স্লেজিংটা যথার্থ হয়, এটা আমরাও করি স্লেজিংটা, কিন্তু অনলাইন মিডিয়ার মাধ্যমে আপনার যে এই হাসিটা হাসতেছেন বা ওভারঅল যে আপনার মাইকটা অফ করে রাখবেন। আমি সরকার দলীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সরকার দলীয় মন্ত্রী, এই যে আপনি বিতর্কের সময় যে হাসতেছিলেন, এটা কি আসলে বিতর্কের যথাযথ সৌন্দর্যের মধ্যে পড়ে? পাশের লোকজনের কারণে আসলে। না, দেখেন, আপনি এটা যেহেতু সশরীরে বিতর্ক না, যেহেতু অনলাইন বিতর্ক, তার মানে আপনাকে প্রত্যেকটা বিচারকরা দেখছে, স্পিকার দেখছে, এই যে বিতর্কের যে সৌন্দর্য সেটি কিন্তু নষ্ট হচ্ছে। আপনি এটা বুঝতেছেন কিনা আমি জানি না, বাট এটি কিন্তু বিতর্কের প্রাথমিক সৌন্দর্যের মধ্যে একটা। আপনি স্লেজিং করেন সেটা মানছি, আমরা বিতর্কিতদেরকে স্লেজিং করব, কিন্তু অনলাইনের মাধ্যমে যে হাসিটা হাসতেছেন বা ওভারঅল, সেটি আমার মনে হয় না যথাযথ ঠিক করেছেন আপনি। আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এই কাজটা করিনি। না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার কথাটি, আমি জানি আপনি হয়তো বা আপনার অজান্তেই করেছেন। আশা করি পরবর্তীতে যখন অ্যাটলিস্ট অনলাইন বিতর্কটি করবেন, এটি একটু বজায় রাখবেন। হ্যাঁ,
আর আর দুই দলেরই বক্তাদেরকে বলছি, আপনারা যখন বিতর্কটি করবেন অবশ্যই পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজের ব্যাপারটি স্পষ্ট আগে হবেন, তারপরেই অর্ডার বা প্রিভিলেজ তুলবেন। তবে এটা সব থেকে একটা দুঃখের বিষয়, আপনারা অর্ডার আর প্রিভিলেজ তুলতেছেন, কেউ কিন্তু পয়েন্ট অফ ইনফরমেশন তুললেন না, কোনো দল থেকে আসেনি পয়েন্ট অফ ইনফরমেশন। আপনারা যদি সরকার দল বলতো বিরোধী দলকে যে আপনারা যে বলছেন সংস্কার সংস্কার, আসলে আপনারা কোন দল কি পরিমাণে সংস্কার চাচ্ছেন, সেটি প্রশ্ন হতে পারতো একটা বক্তার কাছে। ছোট ছোট প্রশ্ন আপনি আসলে করতে পারতেন পয়েন্ট অফ ইনফরমেশন তুলে, কেউই করলেন না। যাই হোক, সব মিলায় বিতর্ক ভালো হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা আরো ভালো বিতার্কিক হয়ে উঠবেন। একই সাথে আপনাদের এই যে বিতর্ক চর্চা সেটি অব্যাহত থাকুক, আপনাদের হাত ধরেই বিতর্কী আন্দোলন এগিয়ে যাক, এটাই প্রত্যাশা আমার। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কবি শহীদ মিয়া ভাইয়ের কাছে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন লাইভে। এই মুহূর্তে আমার কাছাকাছি চলে এসেছি। আমরা শুনছিলাম প্রধান আলোচক হিসেবে যিনি রয়েছেন শামীম রানা। তিনি কারমাইকেল কলেজের একজন বিতার্কিক এবং তিনি আজকের আমাদের যে বিতার্কিক যারা এই মুহূর্তে রয়েছে তাদেরকে তর্কে এগুলি অভিনয় প্রত্যেকে হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাই। আমরা প্রত্যেকে হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাই। কথাটা বুঝতে পারছেন না? আপনারা হাততালি দিয়ে অভিনন্দন জানান। আসলে আমাদের মতো আপনাদের একটু বড় ভাই আর উনি আপনারা ছোট বোন এই জায়গায় তো উনি সামনে থাকলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি তো আসি, উনিও সামনে থাকলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আজকে হয়তো একটা দল জয়ী হবে, একটা দল পরাজয়ী হবে, এর জন্য এটা আপনারা আসছেন এখানের মধ্যে শুধুমাত্র অভিনয় করার জন্য। লক্ষ্য রাখবেন, আপনারা যদি কোনো স্কুলের পক্ষ থেকে যদি বলা হয় যে আপনারা পরাজয় হইলেন কেন, এটা পরাজয় নয়, এটা অভিনয়ের জায়গায়। এখান থেকে আপনি শিখে নিলেন। এই আজকে কথা না বললে আপনি কি শিখতে পারতেন? তবে হ্যাঁ, লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিলেন একটা বেড়ার মধ্যে, তিনি লিখছিলেন কি ললাট বাসিয়ে গেল নয়নের জলে। এই কথার পরবর্তী উত্তরটা কি আসে চিন্তা করতে হবে। ললাট বাসিয়া গেল নয়নের জলে, তাই এই যে ললাট বলতে কপাল, নেত্রের জলে বলতে চোখের জলে যদি কপাল বাসে তখন এর পরবর্তী উত্তরটা কি হবে? এর পরবর্তী উত্তর হবে যদি চরণ বাধা বৃক্ষের ডালে না থাকে তাহলে ললাট বাসার সম্ভাবনা আছে কি? কথাগুলি কি আপনারা বুঝতে পারতেছেন? আপনারা কি আমার কথাগুলি বুঝছেন? কি একজনে কথা বলেন, একজনে বুঝতে পারছেন? তাইলে আপনাদের এই যে আজকের যে বিষয় ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের পর, কথাটা কি বলছে? এটা সীমানাবদ্ধ না? ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার নয় বিচার করাই অন্তর্বর্তী সরকারের জন্য মুখ্য বা দায়িত্ব। এই জায়গায় সীমাবদ্ধর কারণে এখন বিচার হয়েছে নাকি সংস্কার হয়েছে? কোনটাই তো হয়নি। বছর গেল, মাঝে ১ বছরের উপরে। আমরা এই কথাগুলি কিন্তু উপস্থাপন করতে পারতাম। হ্যাঁ, আমার আজকের এই পার্লামেন্ট, আমি যদি পার্লামেন্ট বলি, ভারতের পার্লামেন্ট, নেপালের পার্লামেন্ট, ভুটানের পার্লামেন্ট, এশিয়ার যে কোনো একটি দেশের পার্লামেন্ট, সেই জায়গা থেকে যদি আপনি সরকার দল বা বিরোধী দল দুই দলের মধ্যে থেকে যদি আপনারা আপনাদের এই পার্লামেন্টের কথা তুলেন যে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সাধারণ মানুষের জন্যই তো আপনারা এই যে সংসদে আসেন। আপনারা যে আজকের এই সংসদে, মহান সংসদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, আপনারা আসলেন,
আপনারা দেশের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে কথা বলবেন। তাই মানুষের কল্যাণেই যদি কথা বলতে হয়, তাহলে আপনি শুধু আপনার দেশের কথাই বলবেন কেন? আরেকটি দেশকে নিয়ে ভাবতে পারেন না? নেলসন ম্যান্ডেলাকে নিয়ে ভাবতে পারেন, আরো অনেকজন মানুষের কথা বলতে পারেন। তাইলে সেই জায়গা থেকে আপনারা যদি চিন্তা করেন, তাহলে আমাদের দেশ শুধু নয়, সারা বিশ্বটি আমার। এই জায়গায় আমাদের শামীম রানা তিনি অনেক কথা বলছিলেন, আমাদের অনেক অতিথিরা ছিলেন, আপনাদের কারণে হয়তো আজকে আসতে পারেননি, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকের আমাদের এই পার্লামেন্টে আমরা হা এবং না বুটে আমরা একটি ফলাফল নেব। আমি এর আগে শামীম রানার কাছ থেকে আসি। যেমন শামীম রানা, আমরা কি পার্লামেন্টারি বিতর্কের মধ্যে আমরা যে হা না বুটে কি নির্বাচন করব, না আপনি কিছু বলবেন? আপনার মাইক অফ, আপনার মাইক অফ। যে হ্যাঁ না ভোট আপনি যে কোনো ক্ষেত্রেই নিতে পারেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর সব থেকে বড় কথা, যেহেতু অনলাইন, আপনি হ্যাঁ না এখানে খুব সম্ভবত 6 জন ব্যতীত আর বা কাউকেই পাবেন না। যদি এখানে অফলাইন থাকতো তাহলে আপনি অডিয়েন্সের ভোটগুলা পেতেন। সো ওভারঅল যে বিষয়টি, রেজাল্টটা আপনি নিজেও জানেন কোন দিকে হয়েছে, নাকি আমাকেই বলতে হবে রেজাল্টটি? এটি যদি একটু এনশিওর করতেন। আমি তো বুঝতে পেরেছি। তো আমি যেহেতু আবার জায়গা থেকে আমি মনে করি আপনি আপনার জায়গা থেকে বলেন, কারণ আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম। আজকে যেহেতু আপনি আসেন, আপনি একটু ফলাফলটা জানিয়ে দেন। এর ঠিক আছে, আমি একটু বলি। সেটি হচ্ছে যে ফলাফল যাই হোক না কেন, 36 একটু বলি, দুই দলের বিতার্কিকদের দৃষ্টি আকর্ষণ করছি। ফলাফল যাই হোক না কেন, বিতর্ক কিন্তু একটা শিল্প। জনাব শামীম হ্যাঁ রানা সাহেব, ভাই আপনার মনে হয় নেটওয়ার্কের একটু জটিলতা, ফলশ্রুতিতে কথাগুলো কেটে কেটে আসতেছিল। যাই হোক, আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনাদের ফলাফলগুলো যাই হোক না কেন, হ্যাঁ, আপনারা মনে রাখবেন, বিতর্কের হার জিত এটা তো একটা শব্দ মাত্র। তবে আমি সেই বিতর্ক থেকে কি কি শিখতে পারলাম, আমার জীবনে কি কি কাজে লাগাতে পারছি, এটাই সব থেকে মুখ্য বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, বিতর্ক একটা শিল্প। সেই শিল্প আমরা কতটুকু এগিয়ে নিতে পারছি সেটা আমরা নিজেরাই যাচাই করব, এবং আশা রাখছি ফলাফলের ক্ষেত্রে আপনারা কেউ মন খারাপ করবেন না। এখান থেকে হাসি মুখে সবাই আমরা বিদায় নিব। আর আরেকটি যদি কথা বলি, সেটি হচ্ছে, আপনারা মনে হয় সবাই 8, 9, 10 এই ক্লাসগুলোর মধ্যেই বেশি আছেন এখানে দুই দলেরই বক্তাদের। আমি বিশ্বাস করি আপনারা যখন কলেজ ইউনিভার্সিটিতে যাবেন তখন আরো বিতর্কের ধারাটা অব্যাহত থাকবে, এবং আপনারা আপনাদের যে বুদ্ধিদীপ্ততা, আপনাদের যে শৈল্পিক কথা, আচরণ ভঙ্গি, এগুলো নষ্ট হতে দিবেন না। এটি অবশ্যই আপনাদের সেই রানা, আমি হ্যাঁ না একটা বুট নিয়ে আসি, আপনি একটা ফলাফল দিয়ে দিবেন না। আমি একটা হা বা বুট নিয়ে আসি, কি বলে? হা না বুট নিয়ে আসি, কারণ তাদেরকে তো আমাদের শিক্ষণীয় বিষয় তারা শিখে রাখুক, ভবিষ্যতে তো তাদের অনেক দরকার রয়েছে। আজকের যে আমাদের বিতর্কের বিষয় ছিল, সেই বিতর্কের বিষয়টা আপনারা অবশ্যই জ্ঞাত রয়েছেন। হয়েছে, আমি লক্ষ্য করছি 36 বার নয়, এই প্রশ্নের পক্ষে এবং বিপক্ষে যারা ছিলেন, আমি এই প্রশ্নের পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। হ্যাঁ হ্যাঁ
এই প্রস্তাবের পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। আপনাদের মাইক অফ, লক্ষ্য রাখবেন আপনাদের মাইক অফ। আমি আবারও পুনরায় বলছি, আপনারা শুনেন। ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সংস্কার নয় বিচার করাই অন্তর্বর্তী সরকারের মুখ্য ভূমিকা ছিল। এর পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। এর পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, আমি কি বলি আপনারা আমার এই দিকে লক্ষ্য রাখবেন। ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সংস্কার নয় বিচার করাই অন্তর্বর্তী সরকারের মুখ্য ছিল। এই প্রস্তাবের বিপক্ষে যারা ছিলেন তারা না বলুন। আপনার মাইক অফ। এই প্রস্তাবের বিপক্ষে যারা ছিলেন তারা না বলুন। এই প্রস্তাবের বিপক্ষে যারা ছিলেন তারা না বলুন। এদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ এবং না আমরা অবশ্যই একটি ফলাফল পেয়েছি। আমি যাচ্ছি জনাব শামীম রানা আপনার কাছে। আমার এখানে একটা আজান হচ্ছে, আমাকে একটু 2 মিনিট সময় দেন, আজানটা শেষ হোক। আপনাদেরকে এর পূর্বে আমি একটু জেনে নেই, যেহেতু আপনার আজান হচ্ছে, তো আমি রাজবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় আপনাদের 2টি বিষয় আমি দিয়েছিলাম। একটি বিষয় ছিল কোন অঞ্চলে বা কেন ওই অঞ্চলে কবি সাহিত্যিকরা জন্ম নেয়। প্রশ্ন হচ্ছে এই একটা বিতর্ক। আরেকটা বিষয় হচ্ছে আমার বিশ্বে, আমার দেশে, আমার জেলায় সেরা। এই প্রশ্নে এখন আপনারা কোনটি কোনজনে নিবেন এবং আপনাদের একটি দলের সাথে আরেকটি দলে বিতর্ক হবে না হবে অন্য আরেকটি জেলার দলের সাথে। এখন কোন দলে কোনটা নিবেন? আপনারা কি শুনছেন? আপনারা কি শুনছেন আমাকে? কথা বলেন। জি, আপনারা কোনটা নিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফরিদপুরের যারা আছো তোমরা কোনটা নিবা? জি, আপনার কথাটা আমি প্রথম থেকেই বুঝি নাই, মানে আপনি আসলে কোন বিষয়ের উপরে কথা বলছেন? মানে 2টি বিষয় আছে, দুইটি আমি বলি শুনেন। 2টি বিষয় আছে। একটি বিষয় হচ্ছে আমার দেশ, আমার বিশ্বে, আমার দেশে, আমার জেলায় সেরা। এই হচ্ছে একটা বিষয়, এটা সনাতনী বিতর্ক। এবং আরেকটি বিষয় ছিল যে অঞ্চলে কবি সাহিত্যিকরা জন্ম নেয় সেই অঞ্চল কতটুকু ভালো এবং মন্দ এবং কেন জন্ম নেয়। আমরা যে ধন্যবাদ শামীম রানা, আমি আপনার কাছে আসছি। যে আমার এখানে আজানটা শেষ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আজানের জন্য বিরতি নিয়েছিলাম। আমি এবারে সরাসরি ফলাফলেই চলে যাব। আমি আর সময় ক্ষেপণ করবো না আপনাদের জন্য। এখন সেটা আমারও কালকে ডিবেট আছে খুব সম্ভবত। আজকের দলে 2 দলের বিতর্ক হয়েছিল। 2 দলের মধ্যে সব থেকে দুঃখের বিষয় যে আমাকে রেজাল্টটা বলতে হচ্ছে। আপনারা কেউই মন খারাপ করবেন না, আমিও আপনাদের মতো একজন শিক্ষার্থী। আমার সদ্য এবছরই অনার্স শেষ হয়েছে। হ্যাঁ, তো আজকে যে বিতর্কটি হয়েছিল সেই বিতর্কের মধ্যে বিজয়ী দল সরকারি দল। বিরোধী দলকে অনুরোধ করব আপনারা হাততালি দিয়ে তাদেরকে বরণ করুন। আমরা অনুরোধ করব বিরোধী দলকে আপনারা হাততালি দিয়ে
দিয়ে তাদেরকে বরণ করুন এবং আমরা পরবর্তীতে আরো ভালো দেখবো। আমাদের বিরোধী দল যারা রয়েছে, বিরোধী দলকে আরো ভালো, আমিও বিশ্বাস করি তারা যদি একটি প্ল্যাটফর্মে থাকতেন, তাদের পিছনে যদি তাদের সচিবরা থাকতেন, তাহলে তারা আরো ভালো করতো। সেই প্রত্যাশা রেখে তাদের সাথে কথা বলবো। সেই জায়গা থেকে আজকের আমাদের এই বিতর্কের সমাপ্তি ঘটলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ততদিন আপনারা